অনেক অনেক আছো, শুনতে পাচ্ছ? ম্যাম আজকে অনেক নাই ক্লাসে। ক্লাসে না হলো, মোবাইলে কথা হলো, গেল কোথায় তাহলে? আচ্ছা, তোমরা একটু ভিডিওটা অন করে একটু দেখছি, পরে অফ করে দিও। ক্লাস শুরু যখন শুরু করবো, লেকচার শুরু করবো, তখন অফ করে দিও। এই মুহূর্তে কে কে আছো আমি একটু দেখতে চাচ্ছি। গুড। সবাই ভালো আছো তো? জি ম্যাম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এখন তো 10:30 বাজে, সকাল 8টায় ক্লাস হলো না, বুঝতাম যে তোমরা ঘুমিয়ে আছো। ম্যাম বাড়িতে থাকলে ম্যাম অনেক হচ্ছে ট্রাভেল করতেছে তো এই জন্য জয়েন দিতে পারতেছে না, নেট পাচ্ছে না। ও বাসায় যাচ্ছে, কুমিল্লা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তোমাদের যেগুলো পড়ানো হচ্ছে এগুলো একটু ফেলে রেখো না, হ্যাঁ? ফেলে রাখলে হবে কি, কিছুদিন পরে তখন আর এগুলো মনে হবে যে একটু দুর্বোধ্য মনে হবে। যেদিন যেটা পড়াচ্ছে ওই দিনই ওটা ক্লিয়ার করবো, আর স্লাইড না পাঠালে আমাকে একটু স্মরণ করাই দিবা যে ম্যাডাম আজকে। ওকে, যেহেতু তোমরা দূরে আছো, বই খাতা নাই, এই জন্য আমি তোমাদেরকে যাচ্ছি। গত ক্লাসেরটা আসলে মিসিং হয়ে গেছে, যা হোক ওটা আজকে আমি পাঠিয়ে দিব ক্লাস শেষে। আর আজকে আমরা কি পড়বো, নতুন একটা দেখি পরে কি আছে সেটা পড়ি। আর তোমাদের এমনি বন্ধুরা সবাই ভালো আছে তো, না? তৌফিক, তুমি কোথায় আছো? তুমি তো একেবারে ভাইরাস নিয়ে বসে আছো মনে হচ্ছে তোমার সারাউন্ডিংস এ। রোল নাম্বার 15, তুমি কোথায় আছো? তোমার সাউন্ডটাই করতে হবে, আনমিউট করো। আচ্ছা, তুমি কোথায় আছো? বাইরে? আচ্ছা ঠিক আছে, আপনার ক্লাসে যাচ্ছি। ওই প্রতিটা চ্যাপ্টারে কিছু কিছু প্রবলেম আছে, প্রবলেম অঙ্কগুলো খাতায় করবা, কাগজে করবো। তখন আমরা আবার ক্লাসে বা দেখা হবে, তখন একটা সাবমিট করবো। ওকে, সাবমিট করতে হবে, খাতায় লিখে রেখো, খাতা বা কাগজে রাখবা। আর যে থিওরি গুলো মনে হচ্ছে যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবো সাথে সাথে। তাহলে আমরা সেভাবে, প্রিভিয়াস ক্লাস যদি আমরা না বুঝি, নেক্সট ক্লাসে আমাদের সামনের দিকে যখন যাব তখন একটু বুঝতে অসুবিধা হবে, কারণ ফিজিক্স হচ্ছে একটা লিঙ্ক সাবজেক্ট। আমাদেরকে আগাতে জিনিসগুলো মেমোরি রাখতে হবে। ঠিক আছে, এর আগে আমরা যেটা পড়েছি মডার্ন ফিজিক্স পড়েছি। আমরা মডার্ন ফিজিক্স এর ভিতরে ছিল ফার্টিলিটি ইফেক্ট, কোয়ান্টাম থিওরি অফ লাইট, তারপরে ছিল ডিবাগ ডিউয়েল। আজকে আমরা পড়বো অ্যাটমিক স্ট্রাকচার। এখানে তোমাদের খুবই কম, দুটো টপিক আছে, অ্যাটমিক স্ট্রাকচার এবং এনার্জি এনার্জি অরবিটাল এনার্জি অ্যাটমিক্স। এখন যেহেতু আমরা অ্যাটমিক মডেলে ঢুকছি বা অ্যাটমিক স্ট্রাকচারে ঢুকছি, তো আমাদের অ্যাটম মডেল সম্পর্কে একটা প্রিলিমিনারি একটা ধারণা থাকতে হবে যে অ্যাটম মডেলটা কি, কোথা থেকে আসলো, কয়টা মডেল আছে, কেন এতগুলো মডেলের প্রয়োজন হলো, তাই না? এইগুলো আমি একটু জানবো, গল্পের মতো করে আমরা একটু গল্প শুনবো, তারপরে আমরা যে অরবিটাল এনার্জি বের করবো। আমার মনে হয় এগুলো তোমরা প্রিভিয়াস ক্লাসে করে এসছো, তারপরে আজকে আমরা একটু ঝালাই করবো। সো অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড অরবিটাল এনার্জি। ম্যাডাম কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। অভিষেক, হ্যাঁ তোমার নাম, তোমার অভিষেক। ভালো আছো তুমি? চিটাগাং আছো তাই তো? অভিষেক চিটাগাং এ? হ্যাঁ ম্যাডাম। ভালো আছে বাসার সঙ্গে? রোল 141902 ম্যাডাম। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা তোমাদের অনেক তো আজকে নাই, এসি আর কে? এসি আর কে তোমাদের? ম্যাম আমি রুল 27। 27 আছে। আজকে কে কে আসেনি, ওকে অ্যাবসেন্ট গুলো একটু বলবা, ঠিক আছে? জি ম্যাম। ক্লাস শেষে বলো অথবা মেইলে পাঠিয়ে দিও যে কারা কারা আজকে জয়েন করতে পারেনি। ওকে ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই।
স্লাইড দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা মনে হয় গত ক্লাসে একটু গল্পটা বলছিলাম, আজকে এই গল্পটা আরেকবার একটু বলি আমি প্রথম থেকে, যে ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 500 বছর 400 বছর আগে, খ্রিস্টপূর্ব 400, ডেমোক্রিটাস কি বলেছিলেন, উনি একটা অ্যাজাম্পশনস দিয়েছিলেন যে ম্যাটার, এটাকে যদি আমরা কাট করি, ভাঙি, ভাঙতে ভাঙতে কাট এগেইন এগেইন, ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে আসবে যেটার নাম হচ্ছে অ্যাটম, অর্থাৎ একে আর ভাঙা যাবে না। এটা হচ্ছে ডেমোক্রিটাস কনসেপ্ট অফ অ্যাটম। সে বলেছিলেন অ্যাটম একে আর ভাঙা যাবে না, এবং অ্যাটম শব্দের অর্থ হচ্ছে কি জানো তোমরা? অ্যাটম শব্দের অর্থটা কি? পরমাণু। অ্যাটম শব্দ না, অ্যাটম অতি ক্ষুদ্র কণা। অতি ক্ষুদ্র। না, হলো না। অ্যাটম ম্যাম অবিভাজ্য। গুড গুড, অবিভাজ্য মানে যাকে আর ভাঙা যায় না। হ্যাঁ, অবিভাজ্য মানে অ্যাটম বলছেন যে এটা আর ভাঙা যাবে না, এটা হচ্ছে অবিভাজ্য অ্যাটম, ডেমোক্রিটাস। কিন্তু তার সমসাময়িক তার ফ্রেন্ড ছিলেন বা বন্ধু বা সমসাময়িক দার্শনিক, তারা এটাকে বলেছিলেন যে না, এটা একটু মানে বিরোধিতা করেছিলেন। সেই দুই একজনের নাম বলতে পারবা? প্লেটো, ম্যাম প্লেটো, অ্যারিস্টটল। আচ্ছা, এখন এই 2500 বছর পরে এখন আমরা বলছি যে কে আসলে রাইট ছিলেন বলো তো, ডেমোক্রিটাস না প্লেটো না অ্যারিস্টটল? কার অ্যাজাম্পশনটা ঠিক ছিল? ডেমোক্রিটাস ভুল ছিল। হ্যাঁ হ্যাঁ, ভুল ছিল, কিন্তু ওই যে বললাম, আমি বলেছিলাম না যে মামার জোর বেশি থাকলে সেটা এস্টাবলিশ হয়ে যায়, হয়তো তার কোনো কারণে জোর বেশি ছিল, তার মতবাদটা এস্টাবলিশ ছিল কোন পর্যন্ত, 1800 শতাব্দী পর্যন্ত বা আচ্ছা যাই হোক, সেই আমলে আসলে কোনো টেকনোলজি জগতে তার পক্ষে এটা প্রমাণ করা ছিল না, তবু যে তারা অ্যাজাম্পশনস দিয়েছেন এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা তাদের চিন্তা শক্তি দিয়ে আমাদেরকে অ্যাজাম্পশনস দিয়েছিলেন। তারপর ইলেকট্রন আবিষ্কার হলো জে জে থমসন, এবং ইলেকট্রন আবিষ্কারের পরে উনি কি করলেন, উনি একটা মডেল দাঁড় করালেন। এই মডেলটা হচ্ছে প্লাম পুডিং মডেল। প্লাম পুডিং মডেল মানে ইলেকট্রন আবিষ্কার হয়েছে, তারপরে প্রোটন আবিষ্কার হয়েছে, তখন উনি বললেন যে ইলেকট্রন গুলো অ্যাটমে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে, কিভাবে, জাস্ট পুডিং এর ভিতরে কিসমিস যেরকম ছড়িয়ে থাকে ঠিক তেমনি, সেজন্য নাম দিলেন প্লাম পুডিং মডেল। বাট এটা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম উনি দিলেন না, যার জন্য এটা খুব একটা এস্টাবলিশ হতে পারে নাই। থমসনের মডেল সেটাই যে ইলেকট্রন এবং প্রোটন এটা ছড়িয়ে ছিটিয়ে আছে। থমসনের পরে আসলেন রাদারফোর্ড। রাদারফোর্ড একটা মডেল, রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্টাল করেন, যেটা তোমরা জানো যে আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। অর্থাৎ আলফা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস পজিটিভ, তো হিলিয়াম নিউক্লিয়াস আলফা থেকে স্ক্যাটার বের হচ্ছে। আলফাটা কি হচ্ছে, একটা আমরা যদি একটা কলিমিটার, এটা একটা কলিমিটার মানে হচ্ছে জাস্ট স্ক্যাটার গুলাকে আটকায় দিবে, প্যারালাল বিম গুলো আসবে। সো কলিমিটার ভেদ করে একটা গোল্ড ফয়েল, সোনার এটা খুবই থিন, খুবই পাতলা, যাতে ভিতরে একটা নিউক্লিয়াস থাকতে পারে। এখানে এই এক্সপেরিমেন্ট, আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে দেখতে পাচ্ছি যে যখন এটা এই গোল্ড ফয়েলটা অতিক্রম করছে তখন বিভিন্ন অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে। আমরা যদি এক্সপেরিমেন্টটা 3 ডাইমেনশনালি দেখি, যেখান থেকে আলফা বের হচ্ছে, আলফা যাচ্ছে, এটা কলিমেটেড, যার পরে এই যে গোল্ড ফয়েল যেটা এখান থেকে যখন সে পাস করছে বিভিন্ন স্ক্যাটার ভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে সে স্ক্যাটার হচ্ছে। তখন রাদারফোর্ড বললেন যে আলফা যেহেতু স্ক্যাটার হচ্ছে, আলফা পজিটিভ, এবং এই গোল ভিতরে নিশ্চয়ই পজিটিভ কেউ আছে, সেন্ট্রাল পয়েন্টে পজিটিভ কেউ আছে, যার জন্য কি হচ্ছে স্ক্যাটার হচ্ছে, পজিটিভ পজিটিভ রিপালশনের ফলে স্ক্যাটার হচ্ছে, অর্থাৎ সেন্ট্রাল পয়েন্টে নিশ্চয়ই পজিটিভ আছে। এবং তার এই এক্সপেরিমেন্ট থেকে এটা গ্রহণযোগ্যতা পেল, এবং এটা সবাই এস্টাবলিশ হলো, হ্যাঁ ইলেকট্রন কোথায় আছে সেটা থাকুক, কিন্তু সেন্টার অ্যাটমের সেন্টার পয়েন্টে পজিটিভ কেউ আছে, এবং যার জন্য কি হচ্ছে আলফাটা এসে স্ক্যাটার হয়ে যাচ্ছে। আলফা যেহেতু পজিটিভ 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 রিপালশন করে স্ক্যাটার হচ্ছে। এবং এক্সপেরিমেন্ট থেকে উনি একটা অ্যাটমিক মডেল দাঁড় করান, সেটা হচ্ছে রাদারফোর্ড মডেল। এবং এই ফার্স্ট টাইম একটা মডেল আসে, বাট তার যে ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন ছিল রাদারফোর্ডের, সেটা এস্টাবলিশ হলো না, কারণ কিছু ড্রব্যাকস ছিল তার এই রাদারফোর্ড মডেলে। কারণ উনি বলছিলেন ইলেকট্রন গুলা ঘুরছে, ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল ঘুরতে ঘুরতে সে আসতে কি হবে, চার্জ পার্টিকেল যখন চার্জ ইমিট করে করতে করতে সে তার শক্তি ক্ষয় করে করে সে সেন্ট্রাল পয়েন্টে চলে আসবে, তাহলে অ্যাটমটা কি হবে, কলাপস হয়ে যাবে, সাইজ কম বেশি হবে, এরকম বিভিন্ন কারণে। আরেকটা হচ্ছে যে ইলেকট্রন এবং ভিতরে যেহেতু প্রোটন মানে পজিটিভ, সো এই ইলেকট্রন নেগেটিভ এবং পজিটিভের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকবে, এবং এই ফোর্সটা দেখা যায় যে অ্যাকর্ডিং টু রাদারফোর্ড মডেল এই ফোর্সটা একটা আরেকটা হচ্ছে 16 টাইমস বেশি হয়ে যাচ্ছে।
কিন্তু তাহলে এটা অ্যাটমটা স্টেবল থাকতে পারে না, বাট আমরা দেখছি যে অ্যাটম স্টেবল। তাহলে এটা এই তিনটা পয়েন্টে রাদারফোর্ড ফেল করলেন, এবং তখন রাদারফোর্ডের মডেলের পরে সায়েন্টিস্ট নীল বোর উনি আরেকটা মডেল বের করেন, এটা হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেল, যে আলফা যাচ্ছে, যে কি করছে পজিটিভলি রিফ্রাকশন হচ্ছে, এবং যে চার্জ পার্টিকেল যখন সে চার্জ ইমিট করবে, করতে 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 সে সেন্টার পয়েন্টে চলে আসবে, এবং আসলে এটা ক্রস হয়ে যাবে, অ্যাটমের সাইজও চেঞ্জ হয়ে যাবে। সো এই যে এই পয়েন্টে রাদারফোর্ড ফেল করার পরে এরপরে আসলেন নীল বোর। নীল বোর রাদারফোর্ড মডেলটাকে একটু মডিফাই করলেন। উনি বললেন রাদারফোর্ড মডেলটা ঠিক আছে, হ্যাঁ সেন্টার পয়েন্টে পজিটিভ, এটা মানলেন, বাট উনি কিছু পোস্টুলেটস দাঁড় করালেন বোর মডেলে, এবং বোর মডেলটা ছিল, তার মডেলটা হচ্ছে যে ইলেকট্রন গুলা ইচ্ছা মতো ঘুরতে পারবে না, ইলেকট্রন কিছু অরবিটে ঘুরবে, এবং সেই সব অরবিটে ঘুরবে যাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম হবে h/2π এর সমান। এটা হচ্ছে তার ফার্স্ট পোস্টুলেট ছিল, এবং উনি একটা এভাবে উনি মডেলটা দাঁড় করান যে ফার্স্ট অরবিটে হচ্ছে 2টা 8টা 2n স্কয়ার মতন, এবং এই প্রত্যেকটা সেলের এক একটা নাম দিলেন KLMN, অর্থাৎ ফার্স্ট সেল n = 1, তখন KLMN, এবং বিভিন্ন নাম দিলেন, এবং প্রত্যেকটা অরবিটের, অর্থাৎ ইলেকট্রন গুলো ইচ্ছা মতো থাকতে পারবে না, তারা সেই সব অরবিটে থাকবে যাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম 2n স্কয়ার h/2π এর সমান। এবং প্রত্যেকটা অরবিটের এনার্জি বের করলেন, n1 n2 n3, এবং বিভিন্ন অরবিটের এনার্জি বের করলেন। এটা আজকে আমরা ক্যালকুলেট করবো, এই যে 3-3.6 eV, সেকেন্ড অরবিটে 3.4, এভাবে আমরা প্রথম পাঁচটা করবো, আপনি ইনফিনিটি চলে যাবেন। এটাকে এখন এই যে অরবিট, এই অরবিটের প্রত্যেকটা অরবিটের নির্দিষ্ট যে এনার্জি, এটা হচ্ছে অরবিটাল এনার্জি। আচ্ছা, এখন রাদারফোর্ড মডেলে কিছু ড্রব্যাকস আছে, কারণ রাদারফোর্ড মডেলটা অনলি ফর হাইড্রোজেন জন্য, কিন্তু যখন n এর মান p এর মান, যখন প্রোটন বেড়ে যাচ্ছে, হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম কার্বন, তখন দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের জন্য ফুলফিল হচ্ছে, বাট অন্যান্য পরমাণুর জন্য বা অন্যান্য এলিমেন্টের জন্য এটা ফুলফিল হচ্ছে না। তখন সমারফিল্ড এসে রাদারফোর্ডের মডেলটাকে আরেকটু মডিফাই করলেন। উনি হ্যালো ম্যাডাম, ওটা তো প্রথমটা তো রাদারফোর্ডে ছিল, এরপরে বোর ছিল না? রাদারফোর্ডের পরে বোর, হ্যাঁ, তারপরে বোরের মডেল মডিফাই করছে না, এই যে সমারফিল্ড, হ্যাঁ হ্যাঁ, রাদারফোর্ডের মডেলটাকে মডিফাই করলেন হচ্ছে বোর। ওকে, এখন তোমাদের একটু খাতা লেখো তো, তোমরা যেটা করবা যে প্রতিটা মডেলটা কি এবং তার লিমিটেশনস কি, এটা আমরা জানবো যে কেন একটা মডেলের প্রয়োজন হলো। ফার্স্ট 1 নম্বর দাও, রাদারফোর্ড থেকে শুরু করি, কারণ তার 1 নম্বর থমসন দাও, জে থমসন, হ্যাঁ লিখেছ? জে থমসনের মডেলটা কি এবং উনি কেন ফেল করলেন? কারণ ওনার কোনো ম্যাথমেটিক্স ছিল না, উনি জাস্ট বলেছিলেন প্লাম পুডিং মডেল, উনি প্রমাণ দিতে পারেন নাই। রাদারফোর্ড, তারপর 2 নম্বর দাও রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড কি বললেন? হ্যাঁ, সেন্টার আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, সেন্টার পয়েন্টে পজিটিভ এবং ইলেকট্রন গুলো চারপাশে ঘুরছে। কিন্তু রাদারফোর্ড মডেলের ড্রব্যাকসটা পড়বা। তারপরে আসবে কে? বোর। বোর কি বললেন যে রাদারফোর্ড মডেল ঠিক আছে, কিন্তু ইলেকট্রন গুলো যেভাবে ঘুরতে পারবে না, ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট অরবিটে ঘুরবে, এবং অরবিটে ঘুরবে সেসব ইলেকট্রন যাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম n এর সমান। এবং আরেকটা দ্বিতীয় সেকেন্ড পোস্টুলেট ছিল যে এনার্জি ইমিট করবে না যখন সে ইলেকট্রনটা ঘুরবে। আমি আসলে এখন একটু সংক্ষেপে বলছি, এরপরে স্লাইডে যে ডিটেলস বলবো। রাদারফোর্ড বোর কি বললেন যে ইলেকট্রন গুলা এনার্জি ইমিট করবে যখন সে লোয়ার আপার থেকে লোয়ারে আসবে, আর এনার্জি গেইন করবে তখন সে লোয়ার স্টেট থেকে আপার স্টেটে যাবে। এই দুটা ছিল বোরের মডেলের পোস্টুলেটস। এখন বোরের ড্রব্যাকসটা কোথায়? বোর ফেল করলেন যে বোরটা অনলি ফর হাইড্রোজেন। দিন সমারফিল্ড এসে কি বললেন? এবার কয় নাম্বার হলো? 1 2 3 4 নাম্বার। 4 নম্বর মডেলটা সমারফিল্ড লিখো। সমারফিল্ড এসে বললেন কি যে এই যে অরবিটটা সার্কুলার না, ওকে, এটা হচ্ছে ইলিপ্টিক্যাল। এবং সমারফিল্ড বেশ ম্যাথমেটিক্স দাঁড় করিয়েছেন, অনেক বড় ম্যাথমেটিক্স। এটা সিএসসি ডিপার্টমেন্টে ওদের সিলেবাসে আছে সমারফিল্ড মডেল, ওদেরকে একবার পড়িয়েছিলাম আমি। প্রায় 3-4 পৃষ্ঠা লাগবে এই ম্যাথমেটিক্সটা, মানে এটা একটু জাস্ট ম্যাথমেটিক্স।
মাধ্যমে সলভ করে উনি দেখালেন লাস্টে যে এটা ইলেকট্রিক্যাল, এবং ইলেকট্রিক্যাল মানে একটা উপবৃত্তের সূত্র কি জানো, উপবৃত্তের ইকুয়েশনটা? এখন x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। গুড গুড। আর একটা বৃত্তের ইকুয়েশন বলো তো, বৃত্তের ইকুয়েশন, এটা মূল বিন্দু, কেন্দ্র মূল বিন্দুতে ইকুয়েশনটা কি হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। ইয়েস গুড। আর একটা স্ট্রেট লাইন ইকুয়েশন বলো, নিচের দিকে যাচ্ছি উপর থেকে নিচে, স্ট্রেট লাইন ইকুয়েশন। x প্লাস dy প্লাস c। এই জিনিসগুলো খেয়াল রাখবে, এটা কিন্তু ভাইভাতে অনেক সময় প্রশ্ন করবে যে একটা সরলরেখার সমীকরণ লেখো, বা একটা বৃত্তের সমীকরণ লেখো, একটা উপবৃত্তের সমীকরণ লেখো। তো এগুলা মনে রাখবা যে ভাইভা বোর্ডে বিভিন্ন সময় তোমাদের যে সেন্ট্রাল ভাইভা আছে বা চাকরির ক্ষেত্রে এই সিম্পল জিনিস এগুলা মেমোরিতে রাখবে। তাহলে ওই যে যেটা বলছিলাম উপবৃত্তের সমীকরণ, তো উপবৃত্তের সমীকরণ ওই সমারফিল্ড কি করলেন, ওই অ্যাটম মডেলের ইকুয়েশনটাকে উনি সলভ করে, শ্রোডিঙ্গার ইকুয়েশন দিয়ে সলভ করে উনি একটা উপবৃত্তের ইকুয়েশন দাঁড় করে বললেন যে এই যে বৃত্তটা, এই যে নিউক্লিয়াসের পাশে যে অরবিটটা, এটা সার্কুলার না, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল এবং এই ধরনের উপবৃত্তীয়, এবং ইলেকট্রন গুলো এই অরবিটে ঘুরছে। এবং এতে বোর মডেলের যে ড্রব্যাকস গুলো ছিল সেটা মোটামুটি অনেকগুলো সলভ হলো। তার মধ্যে আবার একটা পয়েন্টে আটকে গেল, যে এটা যে বর্ণালীর যে মিহি গঠন, বর্ণালী স্পেকট্রাম, মানে স্পেকট্রাম মানে হচ্ছে যে অরবিটের এক একটা অরবিট থেকে আরেকটা অরবিটে যখন জাম্প করছে তখন ইলেকট্রন কি করছে, এনার্জি ইউনিট করছে। বলে এনার্জি ইউনিট মানে কি, এনার্জি মানে কি E is equal to h নিউ, তাই না? E is equal to h নিউ, অর্থাৎ এনার্জির সাথে ফ্রিকোয়েন্সির একটা রিলেশন আছে, এবং E is equal to h নিউ, নিউর জায়গায় আমরা লিখতে পারি c বাই ল্যামডা। তাহলে ল্যামডার সাথে একটা এনার্জি রিলেশন আছে, তো যখন এনার্জি ইমিট করছে তখন ল্যামডারও কি হচ্ছে, অর্থাৎ বিভিন্ন লাইট ইমিট হচ্ছে, অর্থাৎ একটা স্পেকট্রাম পাচ্ছি বর্ণালী। তো এই বর্ণালীর ভিতরে আরেকটা সূক্ষ্ম বর্ণালী পাওয়া যায় অ্যাটমের, তখন ওইটা কোথা থেকে আসলো ওই ব্যাখ্যাটা সমারফিল্ড দিতে পারছিলেন না, এবং আরো কিছু আছে যার জন্য আরেকটা মডেল আমাদের প্রয়োজন হলো, সেটার নাম হচ্ছে ভেক্টর অ্যাটম মডেল। এটা হচ্ছে কয় নম্বর আসলো সিরিয়ালে? 1 2 3 5 নম্বর। আচ্ছা, তো এই 5টা মডেল আমি তোমাদেরকে বলছি, এই মডেলগুলো সম্পর্কে জাস্ট কি জানবো, যে প্রত্যেকটা মডেলে কি বলেছে এবং এর লিমিটেশনসটা কি, মানে এর ড্রব্যাকস কি, অসুবিধা কি, সুবিধা মানে মডেলটা কি বলেছে এবং কোথায় এটা ফেল করলো, ড্রব্যাকস প্রত্যেকটা মডেলে পড়বো, যে কেন আরেকটা মডেল আসলো, কেন স্যামসাং ফেল করলেন, কেন রাদারফোর্ড ফেল করলেন, কোন পয়েন্টে রাদারফোর্ড ফেল করলেন, এবং বোর ওটা, এবং ফার্স্ট টাইম বোর কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন। নীল বোর উনি যে মডেলটা দিয়েছিলেন, রাদারফোর্ড মডেলটাকে একটু মডিফাই করে উনি যে পোস্টুলেটস দিয়েছিলেন, যার ফলে উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং রাদারফোর্ডের বোরের মডেলটা ছিল অনলি ফর হাইড্রোজেন, এবং তারপরে সমারফিল্ড আসলেন। সমারফিল্ড এসে কি বললেন, ওটাকে ইলেকট্রিক্যাল বানালেন, যে অরবিটের সাইজটা হচ্ছে ইলেকট্রিক্যাল। তবে সামারফিল্ড ফেল করলেন, এবং তারপরে আসলো ভেক্টর অ্যাটম মডেল। এবং এই মডেলে কি বলা হয়েছে, আমরা এখন পর্যন্ত এই মডেলে আছি। মডেলটা কঠিন মনে হচ্ছে তোমাদের, আসলে মডেলটা কঠিন না, খুব সোজা। এখানে বলা হয়েছে যে কনসেপশন অফ স্পেটাল কোয়ান্টাইজেশন। স্পেটাল মানে হচ্ছে মানে স্পেস থেকে আসছে কথাটা, স্পেস স্পেশাল না, এটা হচ্ছে স্পেশাল। এটা হচ্ছে যে এই যে অরবিটে ঘুরছে, এই অরবিটের একটা ডিরেকশন আছে, অর্থাৎ একটা ইলেকট্রন যে পথে ঘুরছে সেই পথের একটা ডিরেকশন আছে এবং একটা মান আছে, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, মান এবং কি বলে দিক, এবং দিক এবং মান থাকলে তাকে আমরা কি বলি, যে ভেক্টর। সেই জন্য এই মডেলের নাম হচ্ছে ভেক্টর অ্যাটম মডেল। আর এই মডেলের 2 নম্বর ফিচারটা হচ্ছে যে স্পিনিং ইলেকট্রন হাইপোথেসিস, অর্থাৎ ইলেকট্রনের স্পিনিং ঘূর্ণন। তোমরা যারা ক্রিকেট খেলো বা দেখো জানো যে স্পিন বল, অর্থাৎ বলের স্পিন বলের একটা বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, যে নিজে ঘুরছে আবার এর ভিতরে আরেকটা ঘূর্ণন, তাই না? প্যাচ আছে হাতে মারার সময়, বলটা যখন থ্রো করে তখন একটা স্পিন বলের একটা বৈশিষ্ট্য আছে। এই ইলেকট্রনেরও স্পিনিং হাইপোথিস, অর্থাৎ ইলেকট্রন কি করছে, সে নিজের অক্ষের উপরে ঘুরছে, আবার কি করছে, সে এই অরবিটটাকে, যেমন সূর্যের চারপাশে কি ঘুরছে, আমাদের পৃথিবীটা ঘুরছে, বা পৃথিবীটা আবার নিজের অক্ষের উপরেও ঘুরছে। তো এই স্পিনিং ইলেকট্রনেরও ঠিক একটা স্পিনিং হাইপোথিসিস আছে। এই দুটা অ্যাজাম্পশনস দিলে
কারা অনেকগুলো সায়েন্টিস্ট মিলে সেটা নাম দিলেন ভেক্টর অ্যাটম মডেল, এবং এটাই এই পর্যন্ত লাস্ট আমাদের এই মডেল পর্যন্ত এখন আমাদের এস্টাবলিশ আছে এবং মোটামুটি আমাদের সব প্রবলেম গুলো এটা সলভ আছে। এরপরে এখনো কাজ চলছে। তাহলে এই যে আমরা 5টা মডেল পেলাম, এই মডেল গুলো প্রত্যেকটা মডেলে কি বলা হয়েছে এবং এর লিমিট কোন কোন মডেলে কি কি লিমিটেশন একটুকু জানলেই চলবে। হ্যাঁ, আর ভেক্টর একটা মডেল তোমাদের সিলেবাসে নাই, যার জন্য এটা আসলে এটা 3 ডাইমেনশনাল ভিউ দেখাচ্ছে। এটা এই মডেলটা তোমাদের সিলেবাসে নাই বলে আসলে আমি ডিটেইলস যাচ্ছি না। সো হিস্টরি অফ দ্য অ্যাটম টাইমলাইন, হিস্টরিটা দেখো যে এটাকে ডেমোক্রিটাস থেকে ডাল্টন পর্যন্ত ছবিটা একটু ঘোলা, এটা নেটের থেকে আনার পর একটু বড় করাতে আরো ঘোলা হয়েছে। তবে ছবিটা একটু মনে রাখার জন্য ছবিটা বেশ ভালো, যে একটা পেজে আমরা একটা গ্লান্স দেখতে পাচ্ছি অ্যাটমিক মডেল। তো ডেমোক্রিটাস বলেছিলেন অ্যাটম ভাঙা যাবে না, এবং সেইটা এস্টাবলিশ ছিল কোন পর্যন্ত? ডাল্টন পর্যন্ত। ডাল্টন এসে কি বলেছিলেন? হ্যাঁ, ডেমোক্রিটাস রাইট, এবং উনি কিছু এক্সপেরিমেন্ট করেছিলেন এবং তাকে সাপোর্ট দিয়েছিলেন। বাট তারপর থমসন, তখন কিন্তু ইলেকট্রন প্রোটন আবিষ্কার হয়নি, কাজে তারা কি করে বলবে যে অ্যাটমের ভিতরে কিছু আছে বা অ্যাটমকে ভাঙা যাচ্ছে? ইলেকট্রন আবিষ্কার হলো, থমসন আবিষ্কার করলেন এবং উনি বললেন যে প্লাম পুডিং মডেল, বাট ওনার কোনো ম্যাথমেটিক্স ছিল না, প্রমাণ করতে পারেনি। দেন রাদারফোর্ড, অলরেডি প্রোটন আবিষ্কার হয়েছে, রাদারফোর্ড আলফা স্ক্যাটারিং এর মাধ্যমে উনি বললেন যে এটা সেন্ট্রাল পয়েন্টে পজিটিভ ইলেকট্রন গুলো ঘুরছে, এবং ম্যাথমেটিক্স যেটা উনি দাঁড় করিয়েছিলেন সেটা প্রমাণ দিতে পারলেন না, কারণ সেটা প্রমাণিত হলো না যে তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং কেন্দ্রমুখী বল একটা আরেকটা 16 গুণ, সো তাহলে এটা স্টাবলিশ মানে স্টেবল হবে না অ্যাটমটা। এই পয়েন্টে ফেল করার পর দেন নীল বোর 1913 সালে উনি দুটো অ্যাজাম্পশনস দেন, বিখ্যাত দুটো অ্যাজাম্পশনস, এবং বোরের অ্যাটম মডেল, এবং তার ফলে উনি নোবেল প্রাইজ পান। এবং সেই মডেলটা হচ্ছে গিয়ে প্রথম আমরা একটা অ্যাটম মডেল পেলাম, যেখানে বলা হয়েছিল কি দুইটা বেসিক পোস্টুলেট, যে হ্যাঁ সেন্টার পয়েন্টে পজিটিভ এবং ইলেকট্রন গুলা ঘুরছে, তবে ইলেকট্রন গুলা ইচ্ছা অনুযায়ী ঘুরতে পারবে না, তাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম nh/2π এর সমান হবে, এবং ইলেকট্রন যখন জাম্প করবে এনার্জি ইমিট করবে না, স্টেশনারি অরবিটে থাকবে তখন এনার্জি ইমিট করবে না, এনার্জি ইমিট করবে যখন আপার থেকে লোয়ারে আসবে, এবং যার ফলে উনি নোবেল প্রাইজ পেলেন অ্যাটম মডেলিং। এবং তারপরে এখন যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন আসলে ইলেকট্রন তো আমরা নিউক্লিয়াসের ভিতরে ঢুকেছি, নিউক্লিয়াসের ভিতরে ইলেকট্রন প্রোটন নিউক্লিয়াসের ভিতরে প্রোটন নিউট্রন এবং বিশাল একটা এলিমেন্টারি জগৎ আছে, এলিমেন্টারি পার্টিকেলস, বিশাল একটা সাবজেক্টই এখন আমরা পাচ্ছি যে এলিমেন্টারি ফিজিক্স, পার্টিকেল ফিজিক্স। তো এখানে লেপটন, মেসন, পাইমেসন, এই রিসেন্ট আবিষ্কার হয়েছে, গড পার্টিকেল এখনো আবিষ্কার হচ্ছে, এবং এদের লাইফ টাইম খুবই শর্ট, লাইফ টাইম এত ছোট যেটা আবিষ্কার মানে তৈরি হয়ে আবার এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, এবং এখন এটা কাজ চলছে। প্রায় 200 এই পর্যন্ত আমরা প্রায় 200 পার্টিকেল পেয়েছি এই নিউক্লিয়াসের ভিতরে। এই জন্য এখন এটাকে বলা হচ্ছে যে মডার্ন যে কোয়ান্টাম মডেল যেটা, সেটাকে বলা হচ্ছে ক্লাউড মডেল, এবং এটা এখনো চলছে। এটা 1920 এর পরের থেকে এখানে আইনস্টাইন আছেন, আরো অনেক সায়েন্টিস্ট এটা কাজ করেছে। তো এটা আসলে ক্লাউড হয়ে গেছে এখন, যেহেতু বিশাল একটা বিশাল পার্টিকেল আছে এখানে। সো দিস ইজ দ্য হিস্টোরি অফ দ্য অ্যাটম মডেল। আচ্ছা, এছাড়াও আরো অনেক সায়েন্টিস্ট বিভিন্ন সময় অনেক সায়েন্টিস্ট বিভিন্ন ভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু কারোটাই তারা প্রমাণ দিতে পারেননি। এখানে একটা জাপানি সায়েন্টিস্ট আছেন, আবার এখানে রেনার কি বলেছিলেন যে ইলেকট্রন তখন নিউটন আবিষ্কার হয়নি, উনি বলেছিলেন তারা পেয়ার, অর্থাৎ পজিটিভ নেগেটিভ জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছে অ্যাটমে। থমসন বলেছিলেন এটা, তারপরে নাগাওকা উনি বলেছিলেন শনি গ্রহের সাথে উনি একটা কম্পেয়ার, শনি মানে আমাদের যে শনি গ্রহ একটা বলয় আছে সেটার মতো উনি একটা বাট কেউ কারোটা এস্টাবলিশ হয়নি। রাদারফোর্ডেরটা এস্টাবলিশ একটু হয়েছিল, যেহেতু সেন্টার পয়েন্ট উনি আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে। আচ্ছা, নাও দিস ইজ দ্য ইনসাইড অ্যান অ্যাটম। ইনসাইড এখন বর্তমানে এই রূপটা যে নিউক্লিয়াস ভিতরে অরবিট আছে, এবং অরবিটটা কি ইলেকট্রিক্যাল, এবং ইলেকট্রন গুলা অরবিটে মুভিং অবস্থায় আছে। এবং এটা কার সাথে কম্পেয়ার করা হয়েছে? কম্পেয়ার করা হয়েছে সৌরজগতের সাথে। সৌরজগতে যেমন সূর্য আছে ভিতরে এবং তারপরে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরছে, ঠিক সেভাবে নিউক্লিয়াস সেন্টার পয়েন্টে এবং ইলেকট্রন গুলো বিভিন্ন অরবিটে মুভিং অবস্থায় আছে, জাস্ট লাইক আমাদের যে সৌরজগৎ সোলার প্ল্যানেটের সাথে এটা কম্পেয়ার করা হয়েছে। সো দিস ইজ দ্য থমসন মডেল।
থমসন মডেল যেটা ছিল, রাদারফোর্ড মডেল ছিল যে স্ক্যাটার্ড হচ্ছে। এটা কার মডেল বলো তো? বোর মডেল, বোর মডেল। এটা সমারফিল্ড মডেল। সমারফিল্ড মডেল, গুড। এটা বোরের মডেল। সমারফিল্ড এসে বললেন যে না, ওটা আপনার গত ক্লাসে একটা দেখেছিলাম, মনে আছে যে ওই যে ডি বার্গলি ওয়েভ থিওরিতে যে ওয়েভ মেকানিক্যাল অ্যাটম মডেল, ওই যে ইলেকট্রন সে কি করছে, একটা পার্টিকেল, সে স্থির নাই, সে ঘুরছে, অরবিটে ঘুরছে, এবং তার কি হচ্ছে, অরবিটের এই পথটা টুয়াইস পাই আর ঘুরতে তাকে কি করছে, এনএইচ, অর্থাৎ mvr is equal to nh by 2 পাই। অর্থাৎ আমরা বোরের মডেল অ্যাটমিক ওয়েভ মেকানিক্যাল থেকে অ্যাটম মডেল আসছিলাম। আচ্ছা, এখান থেকে আসলাম কোথায়, সমারফিল্ডে। সমারফিল্ড থেকে আসলাম মডেল, ভেক্টর অ্যাটম মডেলে কি বলা হয়েছে, জাস্ট যে তোমরা একটুকু জানবো যে অরবিটের একটা ডিরেকশন আছে, যে পথে ইলেকট্রনটা ঘুরছে, পথ। অর্থাৎ একটা ইলেকট্রনকে কমপ্লিটলি ডিফাইন করতে গেলে তারও কিছু ওরিয়েন্টেশন, যে ইলেকট্রনের যে ওরিয়েন্টেশন, ইলেকট্রন যে পথে মুভিং আছে সেই পথের একটা ডিরেকশন আছে, মান আছে। এবং 2 নম্বর হচ্ছে স্পিনিং হাইপোথিসিস, অর্থাৎ ইলেকট্রনের স্পিন ঘূর্ণন, সেই স্পিন আপ, অর্থাৎ তার ডিরেকশন এদিকে, তখন সে স্পিন আপ, আর যখন ডিরেকশন এদিকে উল্টা দিকে স্পিন ডাউন। অর্থাৎ ওই যে ফ্লেমিং এর ডান হস্ত সূত্র মনে আছে কিনা তোমাদের, ফ্লেমিং এর ডান হস্ত সূত্র, যে বৃদ্ধাঙ্গুল উপরে থাকলে ডিরেকশনটা হবে হাতের আঙ্গুলগুলা যেদিকে, আর বৃদ্ধাঙ্গুল যদি নিচের দিকে থাকে তাহলে উল্টা দিকে হচ্ছে ডিরেকশন, ফ্লেমিং এর ডান হস্ত সূত্র। তো ভেক্টর অ্যাটম মডেল সম্পর্কে যেহেতু তোমাদের সিলেবাসে নাই, তবে এই জিনিসটা জানবা যে মেইন দুইটা ফিচার্স, একটা হচ্ছে ইলেকট্রন যে পথে অরবিটের একটা দিক আছে এবং মান আছে, এবং ইলেকট্রনের স্পিনিং ঘূর্ণন, এই দুটা ফিচার হচ্ছে ভেক্টর অ্যাটম মডেলের। এখানে বিভিন্ন এক্সাম্পল দেওয়া আছে, কার্বন, নাইট্রোজেন কার কয়টা অরবিট আছে, এটা ডিপেন্ড করছে ইলেকট্রনের উপরে, এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়েছো। আচ্ছা, আর এটা হচ্ছে সেই ভেক্টর অ্যাটম মডেল। এটা জিনিসটা কঠিন না, এটা জাস্ট ওই ডিরেকশন দেওয়া হচ্ছে, এবং এটা কিছু ম্যাথমেটিক্স আছে। ভেক্টর অ্যাটম মডেলে যখন ডিটেলস পড়ানো হয় তখন এগুলো আমরা পড়ি, এর জন্য অনেক ডিপার্টমেন্টে আছে, সেই জন্য আমার এই স্লাইড গুলো ভাবে রেডি করা, যেখানে এল এবং এস এর ডিরেকশন, যে এলটা কি করছে, এটা অ্যাঙ্গেল করে আছে এবং সেইভাবে সে ঘুরছে। এখানে এল এর বিভিন্ন মান এবং সেই মানটাকে দিয়ে এটা থ্রি ডাইমেনশনাল ভিউ করা হয়েছে ভেক্টর অ্যাটম মডেলের, এটা ছবি। আচ্ছা, এরপরে কি আসছে, বোর অ্যাটম মডেল। বোর অ্যাটম মডেলটাই যেহেতু তোমাদের অরবিটাল এনার্জি সিলেবাসে আছে, অরবিটাল এনার্জি আমরা এটা বের করব, এখন এটা আমাদের লাগবে যে বোর অ্যাটম মডেলের মেইন ফিচার্স কি, আমরা এখান থেকে একটু বের হয়ে আসি। এরপরে আমরা বোর অ্যাটম মডেলটা পড়বো এবং কিছু অরবিটাল এনার্জি ক্যালকুলেট করব। এখানে স্লাইডে একটু এগুলো ক্লাসে আমি যখন তোমাদের পড়াই এই স্লাইডটা থাকে, তো এখানে ডিটেলস নাই, যেটা আমি মুখে বলি, আমি শুধু ছবিটা দেখে আমরা এখান থেকে বের হয়ে আসি। এটা হচ্ছে সেই অরবিটাল এনার্জি, আমরা এটা বের করব বোর অ্যাটম মডেল ক্যালকুলেশন করে, কিন্তু আমি ছবিটা এখানে দেখাচ্ছি, যেখানে দেখো যে এই যে n is equal to 1, অর্থাৎ এই অরবিটের এনার্জি আমরা একটু পরে বের করব -13.6 eV ইলেকট্রন ভোল্ট। তারপর n is equal to 2, n is equal to 3, 4 আপ টু যাবে n is equal to ইনফিনিটি পর্যন্ত। আমরা প্রত্যেকটা অরবিটের এনার্জি আছে, এনার্জি ক্যালকুলেট করব। তবে এই জিনিসগুলো তোমরা আগে পড়েছো কিনা, তোমরা কি জানো এই লাইম্যান, বালমার, স্পেশন, ব্র্যাকেট, প্রিফন, এগুলো জানো তোমরা? কেমিস্ট্রিতে ছিল, কেমিস্ট্রিতে পড়ছে। কেমিস্ট্রিতে পড়েছো। আচ্ছা, আজকে আমরা একটু ডিটেলস পড়বো, বোরের অ্যাটম মডেলটা পড়ে তারপরে পড়বো। আমি ছবিটা এখানে দেখাচ্ছি, কারণ ছবিটা আমার ওই ডক ফাইলে নাই, স্লাইডে দেখাই নিচ্ছি। লাইম্যান সিরিজটা হচ্ছে কি, যখন একটা ইলেকট্রন কি করবে, জাম্প করবে, ধরো একটা ইলেকট্রন নিচে আছে, সে এনার্জি গেইন করে আপারে গেল, আবার যখন সে জাম্প করবে তখন সে 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, বিভিন্ন সিরিজ থেকে আসতে পারে। তখন এই যে সিরিজটা, অর্থাৎ 1 নম্বর অরবিটে আসবে ইলেকট্রন জাম্প করে, 2 থেকে 3 থেকে উপর থেকে যে কোনো জায়গা থেকে সে জাম্প করবে, জাম্প করার সময় সে একটা এনার্জি ইমিট করে আসবে, তখন তাকে লাইম্যান সিরিজ বলা হয়। বালমার সিরিজ হচ্ছে যখন n2 তে আসবে, তার উপর থেকে 3, 4, 5 থেকে জাম্প করবে ইলেকট্রন, তখন এটাকে বলা হয় বালমার সিরিজ। এগুলো সায়েন্টিস্টদের নাম অনুসারে রাখা হয়েছে, লাইম্যান, বালমার। ফিশন সিরিজ হচ্ছে n is equal to 3, উপর থেকে জাম্প করবে, 4 হচ্ছে ব্র্যাকেট, এভাবে পাঁচটা আমরা প্রথম পাঁচটা পড়বো। তো এই সিরিজটা আমি একটু দেখিয়ে নিলাম, যেহেতু আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আসলে জিনিসটা কিন্তু সার্কুলার, তাই না?
আসলে অরবিট তো এটা তো বৃত্তাকার, বৃত্তাকার যাই বলি, তো এই যে লাইম্যান সিরিজ বলমান এই ছবি দুটো একই। ওই আগের ছবিটা হচ্ছে জাস্ট একটু বোঝার সুবিধার জন্য, তোমরা যদি এভাবেও আঁকো তাতেও হবে। আচ্ছা, এটা শেষ হয়ে গেল, আমরা এখন এই স্লাইড থেকে একটু বের হয়ে আসি। স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড দেখা জি যাচ্ছে? ম্যাম যাচ্ছে। Yes, madam. তো এতক্ষণ আমরা আসলে পাওয়ার পয়েন্টে ছিলাম, ওখানে তো আসলে কি বলে ক্যালকুলেশন মানে জাস্ট ম্যাথমেটিক্যাল টার্ম গুলো ছিল, ল্যাঙ্গুয়েজ ছিল না। এখানে একটু ল্যাঙ্গুয়েজ আছে, এটা তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। প্লাস আমি সব কথা অলরেডি বলা হয়ে গেছে। 1913 board suggested a model of that he was awarded Nobel Prize for Physics in 1922. আচ্ছা, বোরের বেসিক যে পোস্টুলেটসটা কি ছিল? বোর আসলে বোরের আগে কে ছিলেন? কোন মডেলটা ছিল? রাদারফোর্ড। হ্যাঁ, রাদারফোর্ড কি বলেছিলেন? আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের মাধ্যমে উনি বললেন যে সেন্ট্রাল পয়েন্টে পজিটিভ এবং ইলেকট্রন গুলো চারপাশ দিয়ে ঘুরছে। বাট তার মডেল ফেল করলো কেন? যে উনি ওনার মডেলে যে ম্যাথমেটিক্যাল টার্ম ছিল সেখানে মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এবং সেন্ট্রিফিউগাল ফোর্স, এই দুটো ফোর্স একটা আরেকটা 16 গুণ, কিন্তু সেটা সম্ভব না। কারণ এই ফোর্স দুটো যদি একটা আরেকটা 16 গুণ বেশি হয় তাহলে তো স্টেবল হবে না। বোর কি করলেন? ওই পয়েন্টে এসে উনি দুটো পোস্টুলেটস দিলেন যে হ্যাঁ, রাদারফোর্ড মডেল ঠিক আছে, ওটা সেন্ট্রাল পয়েন্টে পজিটিভ, বাট উনি বললেন যে ইলেকট্রন গুলা revolve around the nucleus in a circular orbit in the centrifugal force being balanced by the electrostatic force between the nucleus and the electron. The nucleus এবং ইলেকট্রন, নিউক্লিয়াস সেন্ট্রাল পয়েন্টে পজিটিভ এবং ইলেকট্রন নেগেটিভ, চারপাশে ঘুরছে। সো এই নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে একটা কি আছে? ইলেকট্রোস্ট্যাটিক একটা ফোর্স আছে। আবার ইলেকট্রন গুলো যেহেতু সার্কুলার পথে ঘুরছে, একটা কেন্দ্রমুখী বল থাকবে, সেন্ট্রিফিউগাল ফোর্স। এই দুটো ফোর্স কি হচ্ছে? সেম হতে হবে। যেটা বোরের একটা রাদারফোর্ড মডেলে কিন্তু ছিল একটা আরেকটা 16 গুণ, কিন্তু বোর বললেন যে হ্যাঁ, দুটো ফোর্স সেম হবে। কখন? যখন ইলেকট্রন ক্যানট রিভলভ, ইলেকট্রন ইচ্ছা অনুযায়ী যে কোনো পথে ঘুরতে পারবে না, ইলেকট্রনকে মুভিং অবস্থায় থাকবে, যার অ্যাঙ্গুলার মোমেন্টাম এমভিআর, অ্যাঙ্গুলার মোমেন্টামের বাংলা কি বলেন? কৌণিক ভরবেগ হবে কার সমান? ইজ ইকুয়াল টু দ্য ইন্টিগ্রাল মাল্টিপল অফ h বাই 2 পাই, অর্থাৎ nh বাই 2 পাই সমান হতে হবে। তখনই ইলেকট্রনটা তখনই কি হবে? এটা সেম হবে। অর্থাৎ এই 1 নম্বর ইলেকট্রনের মুভিং, আর 2 নম্বর হচ্ছে যে ইলেকট্রন গুলা যখন একটা অরবিটে থাকবে তখন সে কোনো এনার্জি ইমিট করবে না। এনার্জি ইমিট করবে কখন? যখন সে লোয়ার আপার থেকে লোয়ারে জাম্প করবে। আপার স্টেট, যেমন আপার এনার্জি স্টেট থেকে লোয়ারে জাম্প করবে, তখন সে একটা এনার্জি ইমিট করবে। অর্থাৎ E is equal to h নিউ, এই সূত্র থেকে আসছে। এটা কার সূত্র? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি অফ লাইট, যে E is equal to h নিউ। এখন এখানে E2 মাইনাস E1 মানে হচ্ছে যে উপরের অরবিট থেকে সে নিচের অরবিটে জাম্প করেছে, এনার্জি ইমিট করবে তখনই। এই দুটো মেইন পোস্টুলেটস কার? এটা হচ্ছে বোরের। এবং এখন আমরা এই দুটো পোস্টুলেটস থেকে আমরা এনার্জি বের করব, যেটা তোমাদের সিলেবাসে আছে, যে অরবিটাল ইলেকট্রনের এনার্জি, রেডিয়াস এবং ভেলোসিটি বের করব। তো আমরা কি করছি? একটা অ্যাটম কনসিডার করছি যার পজিটিভ নিউক্লিয়াস হচ্ছে পজিটিভ চার্জ, এটা মাস m, রেডিয়াস r এবং ইলেকট্রনের চার্জ e, এবং এটা ইলেকট্রনের মাস m মুভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন দ্য অরবিট। তোমরা এখানে একটা ছবি আঁকতে পারো। ছবিটা আঁকো যে একটা কি বলে একটা বৃত্ত আঁকো খাতায়, এবং বৃত্তটা দাও, মাঝে সেন্ট্রাল পয়েন্টে জেডি চার্জ, পজিটিভ চার্জ, এবং জেড মানে হচ্ছে যে তোমার নাম্বার অফ প্রোটন, ইলেকট্রনিক চার্জ, এবং মাস রেডিয়াস দাও, ইলেকট্রন একটা রেডিয়াস দাও যে ইলেকট্রন মুভিং অবস্থায় আছে, এবং হিয়ার এম গেট ভেরি ভেরি গ্রেটার দেন এম, অর্থাৎ অ্যাটমের মাস, এটা হচ্ছে ইলেকট্রনের মাস। ইলেকট্রনের মাসটা অ্যাটমের মাসটা অনেক বেশি বড়। And the nucleus is stationary, hence the mass of the nucleus doesn't come into the calculation. Here H2, hydrogen, for hydrogen, যেটা তোমরা জানো যে বোর অ্যাটম মডেলটা অনলি ফর হাইড্রোজেনের জন্য। তো যখন আমরা
জেড ইজ ইকুয়াল টু 1 ধরবো, তার মানে এটা হাইড্রোজেনের জন্য। নাও দ্য সেন্ট্রিপিটাল ফোর্স ইজ, এখন দেখো যে কেন্দ্রমুখী যে বলটা, সেই বলটা কত, mv স্কয়ার বাই r। এখানে ছবিটা মনে হয় নাই, ছবিটা স্লাইডে চলে গেছে। আচ্ছা, এখানে দেখো যে এফসি হচ্ছে কেন্দ্রমুখী বল যেটা mv স্কয়ার বাই r, আর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে, ইলেকট্রন এবং নিউক্লিয়াস, পজিটিভ নিউক্লিয়াসের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা হচ্ছে কি ইলেকট্রনের চার্জ। এখানে আসলে জেড ই হবে, এখানে যদি আমরা একটু লিখি উপরে, এটা তো ইকুয়েশন দিয়ে লেখা, আমরা যদি আমি একটু তোমাদের দেখাই, জেড ই, জেড ই গুণ ই, এটা কি বুঝতে পারছি আমরা? মানে জেড টা হচ্ছে তোমার নিউক্লিয়াসের চার্জ, এটা ইলেকট্রনের চার্জ, এটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্টে আছে, আর এটা হচ্ছে তোমার বাইরে ইলেকট্রন। তাহলে এই দুইটাকে নিয়ে আমরা কি করছি, জেড ই স্কয়ার, এখানে জেড ইজ ইকুয়াল টু 1 দিয়েছে, যার জন্য এখানে একবারে ই স্কয়ার। এটা আরেকটা ইতে করতে পারি, কুলম্ব সূত্র। কুলম্ব সূত্র আমরা জানি কি, যে Q1 Q2 বাই আর স্কয়ার, আর 1/4 পাই এপসিলন টা আসছে হচ্ছে এটা কি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু। সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন নিউক্লিয়াস এন্ড ইলেকট্রন। এখন এই দুইটা ফোর্স কে কি করতে হবে, সেম হতে হবে। কখন? যখন সিস্টেমটা স্টেবল হতে হবে, অর্থাৎ এই সেন্ট্রিপিটাল ফোর্স এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কেন্দ্রমুখী বল এবং তার তড়িৎচুম্বকীয় যে বল, এই দুইটা ফোর্স কে অবশ্যই সমান হতে হবে। এই পয়েন্টকে বললেন যে দুটো সেম না হলে অ্যাটমটা স্টেবল হবে না। বোর অ্যাটম মডেলে আমরা দেখি যে এটা আরেকটা চেয়ে 16 গুণ হয়ে যায়, কারণ এই যে আর, অর্থাৎ টোয়াইজ আর স্কয়ার, অর্থাৎ 4, এই 4 এবং 4 16 গুণ হয়ে যায়, যার জন্য উনি রাদারফোর্ড মডেলটা ফেল করে। সো বোর অ্যাটম মডেল কি বললেন, যে কন্ডিশন উপরে ডাইনামিক স্টেবল অরবিট, এই কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দুটাকে অবশ্যই সমান হতে হবে। তাহলে আমরা লিখে ফেলি mv স্কয়ার বাই r। এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে যে কেন্দ্রমুখী বল, কেন্দ্রের দিকে সে ঘুরছে, একটা চার্জ পার্টিকেল যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন সে কেন্দ্রের দিকে যে বল অনুভব করে, mv স্কয়ার বাই r। এবং এটা হচ্ছে Q1 Q2 বাই r স্কয়ার, অর্থাৎ এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এখন এই দুটো আমরা সেম হবে, সেম করলে তারপরে mv স্কয়ার আর r টাকে ওপাশে নিয়ে গেলাম, আর m টাকে ওপাশে নিয়ে গেলাম, আমরা v এর মানটা বের করলাম। সো v হচ্ছে ইলেকট্রনের ভেলোসিটি, আমরা v এর মান এটা পেয়ে গেলাম। খুব সিম্পল ম্যাথমেটিক্স, তোমরা খাতায় করে নিবা, এখানে জাস্ট কিছুই করা হয়নি, একটু রিঅ্যারেঞ্জ করেছি। এবার আসো অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করি। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ অ্যান ইলেকট্রন ইন দ্য অরবিট, অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr is equal to nh by 2 pi। এটা আমরা কোথা থেকে লিখলাম? From the first postulates of Bohr atom model। বোর অ্যাটম মডেলের প্রথম যে পোস্টুলেট সেটা ছিল যে ইলেকট্রন ক্যান নট রিভলভ অন দ্য নিউক্লিয়াস। ইলেকট্রন ইচ্ছা হলে যে কোনো নিউক্লিয়াস অরবিটে ঘুরতে পারবে না, ইলেকট্রন ক্যান রিভলভ অন দ্য নিউক্লিয়াস অনলি যার অ্যাঙ্গুলার মোমেন্টাম nh by 2 pi এর সমান হবে, সেই অরবিটে ইলেকট্রন থাকতে পারবে, অর্থাৎ 2n স্কয়ার। ফার্স্ট অরবিটে 2টা, তারপর 8টা, তারপর 18টা, এভাবে। So angular momentum of an electron আমরা mvr is equal to nh by 2 pi এটা পেলাম from first postulates। এখান থেকে আমরা v এর মানটা বের করি, অর্থাৎ m r টাকে ওই পাশে নিয়ে যাই, v এর মানটা বের করে রাখি, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। And we know from the theory of electron orbit, এবং এটা কোথা থেকে আসলো, ইলেকট্রন অরবিট। ওই যে ইকুয়েশনটা লিখলাম যে mv স্কয়ার বাই r ইজ ইকুয়াল টু জে ই স্কয়ার বাই 4 পাই এপসিলন নট, অর্থাৎ এই যে কন্ডিশনটা ইজ দ্য সিস্টেম মাস্ট বি ইকুয়াল, যখন কেন্দ্রমুখী বল এবং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা সেম হবে। এখানে জেড এর মানটা আমরা রেখেছি, 1 লিখিনি, পরে আমরা লিখে নিব জেড ই ইন্টু ই, অর্থাৎ জেড ই স্কয়ার বাই 4 পাই এপসিলন আর স্কয়ার। এই পাশে যে আর ছিল, দুপাশ থেকে আরটা অমিট করা হয়েছে, অর্থাৎ এই ইকুয়েশনটা কোথা থেকে পেলাম, আমি আসলে ইকুয়েশনের নাম দেওয়া হয়নি। এই যে এই ইকুয়েশনটাকে যদি আমরা 3 নাম্বার ইকুয়েশন দিই, অর্থাৎ এখান থেকে আরটা যদি উঠাই দেই, এপাশ থেকে একটা আর চলে যাবে, অর্থাৎ mv স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, ই স্কয়ার বাই 4 পাই এপসিলন আর, দুপাশ থেকে আরটা অমিট করলাম, আর এখানে জেডটাকে আমরা আবার রাখছি, জেড ইজ ইকুয়াল টু 1 ধরেছিলাম হাইড্রোজেনের জন্য, এখানে আমরা আবার জেডটাকে রাখতে পারি
রেখেছি যে জেড এর মান পরে আমরা 1 বসিয়ে নিব। এখন mv স্কয়ার ইজ ইকুয়াল টু এটা পেলাম। এখন ভি এর মানটা বসাই, এই ফ্রম ফার্স্ট পোস্টুলেটস থেকে ভি এর মানটা এখানে বসাবো। তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি স্কয়ার এম ইজ ইকুয়াল টু এই পোর্শনটা। খুব সিম্পল ম্যাথমেটিক্স, এখানে আসলে আমি একটু সংক্ষেপে করেছি, বলে দিচ্ছি তোমাদের, একটু খেয়াল রাখো। তারপরে এটাকে জাস্ট কি করলাম, এখানে একটু রিঅ্যারেঞ্জ করলাম, স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে, দেন এন স্কয়ার এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু লিখলাম, তারপরে আর আর ইজ ইকুয়াল টু, আমাদের উদ্দেশ্য হচ্ছে আর এর মান রেডিয়াসে বের করবো। সো আর ইজ ইকুয়াল টু সবগুলো ওই পাশে নিয়ে আর এর মানটা পেলাম এন স্কয়ার এইচ স্কয়ার এপসিলন নট বাই জেড পাই এম ই স্কয়ার। দিস ইজ দ্য আর, এবং এই আর হচ্ছে রেডিয়াস অফ দ্য অরবিট। এখন এই আর এন এর মান 1 2 3 হবে, সেখানে আমরা মান এই এন এর মানটা সেখানে 1 বসালে এটা হবে আর 1 রেডিয়াস ফার্স্ট অরবিট, এন এর মান 2 হলে সেকেন্ড অরবিট, থার্ড অরবিট এন্ড সো অন। এখন ফর হাইড্রোজেনের জন্য জেড এর মান 1 এন এর মান 1, তাহলে সেক্ষেত্রে আমরা মানটা বসাই ফেলি, যে এখানে জেড এর মান 1 বসাই আর এন এর মান 1 বসাই। আর প্রত্যেকটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, আমরা এদের মান জানি, এইচ এর মান জানি এপসিলন নট পাই এম, মাস অফ দ্য ইলেকট্রন, চার্জ অফ দ্য ইলেকট্রন, সব মানগুলো আমরা জানি, মানগুলো বসিয়ে দিই। বসানোর পরে আমরা ফার্স্ট অরবিটের রেডিয়াসে পেলাম 0.353 আর্মস্টার। এটাকে বলা হয় বোর রেডিয়াস ফার্স্ট অরবিট। এটা মুখস্থ রাখবা, কারণ এটা পরীক্ষা অঙ্ক করার সময় লাগে, যে ফার্স্ট অরবিট এন এর মান যখন 1, জেড এর মান 1, দেন এন এর মান 1 হলে ফার্স্ট অরবিটের রেডিয়াস, এটাকে অনেক সময় বোর রেডিয়াসও বলা হয়। তাহলে আমরা একটা ফর্মুলা পেলাম, যদি আর এন ইজ ইকুয়াল টু এন স্কয়ার এ, অর্থাৎ আমাদের সেই ইকুয়েশনটা দেখি, যে আমরা এখানে যদি এন এর মানটা বিভিন্ন মানটা বসিয়ে দিই, যে এই ইকুয়েশনে সবগুলোই সেম, শুধু এন এর মান 1 বসালে ফার্স্ট অরবিট, 2 বসালে সেকেন্ড অরবিট, 3 বসালে থার্ড অরবিট, এইভাবে এন্ড সো অন। সো আমরা রেডিয়াস পেয়ে গেছি, এবার আমরা এনার্জি বের করব। দ্য টোটাল এনার্জি of the electron in a hydrogen atom is the sum of the kinetic energy plus potential energy. টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক প্লাস পটেনশিয়াল। তো আসলে এবার আমরা দেখি যে একটু ভাগ ভাগ করে নিই, কাইনেটিক এনার্জি কি। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। আমরা একটু আগে ভি এর মানটা বের করেছিলাম, মনে আছে নিশ্চয়ই, তো আমরা ভি এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, বসে আমরা সিম্পলিফাই করে ই স্কয়ার বাই 8 পাই এপসিলন নট আর পেলাম, এটা গুণ করে। সো দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি। এবার আসলে পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি কাকে বলে, কে বলতে পারবা? ম্যাম কি তোমরা কি আছো কেউ নাকি? বিভব শক্তি। বিভব শক্তি ম্যাম। কি সেটা কিভাবে বের করে? বস্তুর অবস্থানের কারণে যে অবস্থানের সাপেক্ষে বস্তুর অবস্থার পরিবর্তনের কারণে তার মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয়। অবস্থার পরিবর্তনের কারণে। আচ্ছা আরেকটু বলো, একটু মানে, হ্যাঁ ঠিক আছে, আরেকটু কেউ বলবা কিনা? আমরা কিভাবে অবস্থা বা আকার আকৃতি পরিবর্তনের কারণে এটা কিভাবে বের করি, মানে সিস্টেমটা কি বের করা? এমজিএইচ না, এমজিএইচ না, এটা তো আমরা হাইট বের করছি না, উপর থেকে লাভ দিচ্ছি না। এখানে কিন্তু দেয়াই আছে, ইকুয়েশন লেখাই আছে, খালি একটু কথা ল্যাঙ্গুয়েজ একটু বলবা। বলেন বিস্মরণ। হ্যাঁ গুড, এই তো চলে আসছে, আরেকটু বলো, কাছাকাছি চলে আসছো। বল প্রয়োগ করলে স্মরণ হবে, তার মানে কাজ হবে, তাই না? জি বল ম্যাম। প্রয়োগ মোট করলে কাজের পরিমাণই তো ম্যাম বিভব হ্যাঁ শক্তি হচ্ছে। হ্যাঁ, তার মানে কাজ আমরা এখন কিভাবে বের করবো, অর্থাৎ বল প্রয়োগ করলে যে স্মরণ হলে তাহলে কিছু কাজ হবে। তুমি যদি সারাদিন ধরে একটা ওয়াল খেলো, ওয়ালটা যদি না সরে, তাহলে কি তোমার কাজ হবে? না ম্যাম। হবে না। আচ্ছা কিছু স্মরণ হতে হবে, অর্থাৎ বল প্রয়োগ করলে স্মরণ হতে হবে। এই দেখো পটেনশিয়াল এনার্জিটা কি, যেটা ফোর্স অ্যাপ্লাই করলে যদি তার একটু স্মরণ হয়, অর্থাৎ এফ ইন্টু ডিআর, আর হচ্ছে তোমার ডিস্টেন্স, স্মরণ হয়েছে। এটা ডিআর মানে ক্ষুদ্র, আমরা ধরে দিয়েছি ছোট্ট একটা স্মরণ হয়েছে। পরে আমরা এখন এটা ইন্টিগ্রেট করব, কোথা থেকে করব, যে অসীম থেকে অসীম, এটা ইনফিনিটি, এটা কি বোঝা যাচ্ছে? ইনফিনিটি থেকে আর ইনফিনিটি, অসীম থেকে আমার ওই ক্ষেত্র আর এর মধ্যে আসতে গেলে আমাকে যে পরিমাণ ওয়ার্কটা করতে হবে, কাজ করতে হবে। তো কাজটা কি, এফ ইন্টু ডিআর, অর্থাৎ বল প্রয়োগ করলে যদি সামান্য স্মরণ হয় তাহলে সেটা কাজ, এবং সেটা হচ্ছে কি পটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর থাকবে।
তাহলে লিমিট হচ্ছে কি অসীম থেকে আমার আর এর ভিতরে আসতে হবে। এখন এই জন্য আমি ম্যাথমেটিক্যাল টার্মটা লিখেছি। এখন আমরা কি করব, আমরা যেহেতু বড় ক্লাসে উঠেছি এখন আমাদের অত ডিটেলস ভেঙে জুড়ে লিখতে হবে না, আমরা সরাসরি পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু এটা লিখবো। তবে এখানে আমরা জিনিসটা বুঝে নিব যে আসলে আমি যেটা লিখছি সেটা আমি বুঝি কিনা। সো পটেনশিয়াল এনার্জি হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক ডান, অর্থাৎ এফ ইন্টু টি আর। বল প্রয়োগ করলে সরণ হচ্ছে, যেহেতু ক্ষুদ্র সরণ এই জন্য আমরা এটা লিমিট করছি। আমাদের লিমিটটা হবে কি অসীম থেকে আর ক্ষেত্রের মধ্যে। তাহলে অসীম থেকে আর এর ভিতরে এখন আমাদের বল কিন্তু আমরা জানি ফোর্স এর মানটা এফ ইকুয়াল টু কি ই স্কয়ার বাই আর স্কয়ার, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ 1/4πε, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু ই স্কয়ার, অর্থাৎ Q1 Q2 বাই আর স্কয়ার, অর্থাৎ কুলম্বের ফোর্স। এই ফোর্সটা মানটা বসালাম ইনটু ডিআর। এবার আমরা এটাকে ইন্টিগ্রেট করি। ইন্টিগ্রেট করলে আমাদের কনস্ট্যান্ট টার্ম কি কি, ই স্কয়ার বাই 4πε0, এটাকে বাইরে নিয়ে আসলাম, ভিতরে কে থাকলো 1/r স্কয়ার, অর্থাৎ dr বাই আর স্কয়ার, dr বাই আর স্কয়ার। এবার তো জাস্ট ম্যাথমেটিক্স, এই এটাকে ইন্টিগ্রেট করলে কি আসে 1/x স্কয়ার মানে কি -1/x, আর তারপর লিমিট বসাও ইনফিনিটি থেকে আর, ইনফিনিটি থেকে আর বসালে আমরা ফাইনালি এটা পেলাম পটেনশিয়াল এনার্জি, মাইনাস টার্ম আসছে একটা ই স্কয়ার বাই 4πε0r। সো আমরা আগে কাইনেটিক এনার্জি পেয়ে গেছি, এবার পেলাম পটেনশিয়াল এনার্জি। এখন টোটাল এনার্জি পাবো কি করে, দুটাকে যোগ করব, অর্থাৎ কাইনেটিক প্লাস পটেনশিয়াল। তাহলে কাইনেটিক এনার্জি এটাকে যোগ করব কার সাথে, এই অংশটার সাথে, এখানে একটা মাইনাস সাইন আছে মনে রাখবা। এবার আসো, the negative sign signifies that the force of the electron is in the negative direction, যার জন্য মাইনাস সাইন। এখন আমরা দুটাকে যোগ করি, কাইনেটিক প্লাস টোটাল এনার্জি, কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি দুটো যোগ করলে কি পাচ্ছি, এইটা আমরা পাচ্ছি। এখানে 8 আছে, 8 আর এটা 4, সো এটা -8। এখন এই অংশটা আমরা পেলাম টোটাল এনার্জি। টোটাল এনার্জি, এই যে একটু আগে আমরা আর এর মান বের করেছি, এখন এই আর এর মানটা এখানে বসাবো। একটু আগে আমরা রেডিয়াস বের করেছিলাম মনে আছে, n স্কয়ার h স্কয়ার /4/πm স্কয়ার। একটু আগে যে আরটা বের করেছি সেই আর এর মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পরে এই টার্মটা আসছে, এবার আমরা একটু কাটাকাটি করি, দেখি কে থাকে, m e স্কয়ার বাই 8ε0 স্কয়ার h স্কয়ার n স্কয়ার। এনটাকে আমরা একটু বাইরে রাখছি এই জন্য যে এই সব কোয়ান্টিটি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ইউনিভার্সাল কনস্ট্যান্ট। দেখো m মাস অফ দ্য ইলেকট্রন, চার্জ অফ দ্য ইলেকট্রন, এপসিলন নট কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, এই সব কনস্ট্যান্ট গুলোকে একপাশে রাখলাম। ভ্যারি করছে কি অনলি n স্কয়ার, n এর মানটা ভ্যারি করছে। সো দিস ইজ দ্য টোটাল এনার্জি। টোটাল এনার্জি কি করছে, যেহেতু একটা কনস্ট্যান্ট টার্ম সব, এই জন্য বাইরে রাখছি, আর ভ্যারি করছে বলে এটাকে ব্র্যাকেটে রেখেছি। এখন বলো যে কনস্ট্যান্ট টার্মটাকে আমরা কি করতে পারি, এটা উঠিয়ে দিয়ে আমরা একটা প্রপোর্শনাল সাইন আনতে পারি। তাহলে কি লিখতে পারি, ই প্রপোর্শনাল টু 1/n স্কয়ার লেখা যায় এটা। তোমরা একটু খাতায় লেখো, খাতায় লেখো যে আমরা টোটাল এনার্জি ই প্রপোর্শনাল টু, যেহেতু এই কনস্ট্যান্ট টার্ম, এই কনস্ট্যান্ট টার্ম গুলো উঠিয়ে আমরা লিখতে পারি ই প্রপোর্শনাল টু 1/n স্কয়ার, আগে একটা মাইনাস সাইন আছে, ওকে। আর এর আগে একটা টার্ম আমরা পেয়েছিলাম, সেটা একটু লিখি, এই দুটো লাইন দেখো, আমি একটা কোশ্চেন করবো এখান থেকে তোমাদের। আগে আমরা রেডিয়াস পেয়েছিলাম কত, r is equal to n স্কয়ার h স্কয়ার এপসিলন বাই z/m r স্কয়ার, এটা হচ্ছে আমরা রেডিয়াস পেয়েছি, অরবিটের রেডিয়াস। এখানে দেখো প্রত্যেকটা টার্মে কিন্তু কনস্ট্যান্ট h এপসিলন নট z/m e, অর্থাৎ এই সব হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, ইউনিভার্সাল কনস্ট্যান্ট। ভ্যারি করে কে, অনলি n। তাহলে এর পরে আমরা লিখতে পারি, লেখো r প্রপোর্শনাল টু n স্কয়ার, লেখা যায়। আচ্ছা হ্যাঁ, তাহলে এটা একটা বক্সের মধ্যে রাখো, বড় একটা বক্স লিখে বক্সের মধ্যে লেখো r প্রপোর্শনাল টু n স্কয়ার। আচ্ছা, এটা ইন্ডিকেট কি করে, যে n এর মান যত বাড়বে r এর মান তত কি হবে, বাড়বে, ঠিক তো। n এর মান যত, n মানে কি নাম্বার অফ দ্য অরবিট, n এর মান 1 2 3 বিভিন্ন হতে পারে, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট, k l m n। n এর মান যত বাড়বে আর রেডিয়াসের মান তত বাড়বে, ঠিক আছে তো। আচ্ছা, এবার আসো যে আমরা এনার্জি বের করলাম, এবং ক্যালকুলেশন কিন্তু একটু বড় হলেও খুবই সিম্পল ক্যালকুলেশন। এনার্জি কি পেলাম, ই প্রপোর্শনাল টু -1/n স্কয়ার, এটা একটা বক্সের মধ্যে লেখো, ই টোটাল এনার্জি প্রপোর্শনাল টু -1/n স্কয়ার, যেহেতু এইগুলো কনস্ট্যান্ট। তাহলে আমরা এইখান থেকে আমরা কি পাই, ই
ই প্রপোর্শনাল টু -1/n²। n এর মান যত বাড়বে এনার্জি তত কি হবে, বাড়বে না কমবে? কমবে। n এর মান যত বাড়বে এনার্জির মান তত কমবে ম্যাডাম, কমবে। কমবে। কি সবাই একমত? কতজন আছো তোমরা? জি ম্যাম। মাইনাস আছে সামনে, সে কারণে তো বাড়ার কথা। কে বললো কথাটা? কে বললো মাইনাস আছে বাড়ার কথা? রোল নাম্বার বলো, আমি তো দেখতে পাচ্ছি। 39। 39। দাঁড়াও আমি দেখি 39 কি আছে। হুম, কে নাফিস? 39। তোমার নাম কি? নাম হানিফ। হানিফ। আচ্ছা, হ্যাঁ তুমি রাইট। আর যারা বললো যে এন এর মান যত বাড়বে এন তত কি কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো হওয়ার কথা, তাই না? এন এর মান যত বাড়বে এনার্জি তত কি হবে, বাড়বে না কমবে? কমবে। এন এর মান যত বাড়বে এনার্জির মান তত কমবে। বাড়বে তো ম্যাম, যেহেতু মাইনাস বাড়বে। না হ্যাঁ, ম্যাম, মাইনাস তো ওই ইসের জন্য না, আমি মাইনাস তো আমি এনার্জি মাইনাস টাইনাস বুঝি না, আমি মাইনাস না, আমি বুঝছি একটা ইকুয়েশন ই প্রপোর্শনাল টু -1/n। n এর মান বাড়লে অরবিটের মান KLMN, বিভিন্ন অরবিটের নাম আছে KLMN, n এর মান আস্তে আস্তে বাড়ছে। এখন আমার এনার্জি কি বাড়বে না কমবে, আমার কোশ্চেন এটা। ম্যাম বাড়বে ম্যাম, n এর মান এটা বাড়লে ম্যাম পিরিয়ডিক টেবিল অনুযায়ী ম্যাম হচ্ছে। আচ্ছা, কি তোমরা কি এখন একমত সবাই বাড়বে না সবাই কমবে? হ্যাঁ, আমি যদি আমি একটু হাত তুলতে বলি, দেখি আমি তো স্লাইডের বাইরে চলে এসেছি, আমি তো তোমাদের আসলে দেখতে পাচ্ছি না। আচ্ছা এখানে দাঁড়াও, একটু স্টপ করি। তোমাদের একটা হাত তোলো, তোমরা ঘুমিয়ে পড়লা কিনা দেখি, বলো। হাত তুললে কোথায় যে দেখতে হয় যেন, পার্টিসিপেন্ট। আচ্ছা, এন এর মান বাড়লে এই এনার্জির মান বাড়বে। কে কে বলছো এটা মানছো? যারা তারা হাত তুলো। আর বুঝে শুনে হাত তুলো, বুঝছো, আন্দাজে না, না বুঝলে অসুবিধা নেই, সব যে বুঝতে হবে এমন কোনো কথা নেই, আমরা শিখতে আসছি, কি বলো? এন এর মান বাড়লে শক্তির মান বাড়বে, এটার সঙ্গে রাজি থাকলে হাত উঠাবো নাকি রাজি না হ্যাঁ, থাকলে? রাজি থাকলে হাত উঠাও। এরপরে আমি জিজ্ঞেস করবো যে কমবে, তখন তারা কমার বলে আসবে। কয়টা হাত উঠলো, গুনবো কি করে? গোনার সিস্টেমটা কি? অনেক তো নাই, আগে দিয়ে গোনাবো। আচ্ছা, মোটামুটি দেখতে পাচ্ছি প্রথম দিকে সবই তো হাত উঠেছে। আচ্ছা, মোটামুটি 50% এর বেশি হাত উঠেছে, আর 50% ওঠেনি। আচ্ছা, এবার দেখি হাত নামাও, সবাই হাত এটাই করো, সবাই হাতটাই করো, হ্যান্ড রাইজটাই করো, অফ করো। এবার আমার কোশ্চেন যে এন এর মান বাড়ছে, এনার্জির মান কমছে, এটা যারা যারা সাপোর্ট দিচ্ছ তারা হাত তুলবে। এটাই রাইট ম্যাডাম, এই মাত্র যেটা বলছেন এটাই রাইট। এই মাত্র যেটা বলেছি এটাই রাইট, এন এর মান বাড়বে এনার্জি কমবে। আচ্ছা, এটা কয়জন আছো এই দলে? 4 জন দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু মজার ব্যাপার, এর আগে 50% হাত তুলছে, 50% এখন 4 জন পাচ্ছি, তাহলে বাকিরা কি কোনো দলে না, হাত উঠাবো না, তাই না? বাড়বেও না কমবেও না, সেম। এটা বলো, এক গ্রুপ আছে কোনো হওয়ারই হাত উঠায়নি, এখন তারা কোন দলে? আচ্ছা শোনো, এখানে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি হচ্ছে আপনার ডানেও না বায়েও না, তাই তো? আচ্ছা, তো মজার ব্যাপার। আচ্ছা ঠিক আছে, না আসলে আমাদের সবার যে সবকিছু জানতে হবে তেমন কিছু না, তবে আমি যে বেসিক কোশ্চেন করেছিলাম এটা ফিজিক্স না, মানে জাস্ট ম্যাথমেটিক্স। আমি এখান থেকে বের হয়ে আসি, কোথায় এখান থেকে বেরোবো কি করে, পার্টিসিপেন্ট থেকে বের হয়ে আসি। আমি স্লাইডে চলে যাই, স্লাইডটা কোথায় ছিল যেন, কি দেখা যাচ্ছে? স্লাইড আসছে?
আচ্ছা এখানে দেখো যে আমি কি বলেছিলাম, এখানে একটা ইকুয়েশনটা লিখলে মনে হয় ভালো হতো। আসলে এগুলো তো বোর্ডে করে সবকিছু লেখা থাকে না। আবার প্রপোর্শনাল আনবো কোথা থেকে? প্রপোর্শনাল সাইন কোথায় আছে? আমি ইনফিনিটি সাইনটা দিয়ে দেব। ইনফিনিটি কি আছে? কিবোর্ডে ইনফিনিটি আছে নাকি? তা তো নাই। এখানে ইকুয়েশন আবার আরেক ঝামেলা। দেখো আমরা এখানে জিনিস পেয়েছি মনে হয়, এটা না? ডবল ক্লিক করা লাগে মনে হয়। হ্যাঁ আচ্ছা, এটা কি আলফা নাকি? হোক আলফা। তাও তো নিচ্ছে না, কি সব বাক্স টাক্স চলে আসলো। ওখানে বক্সের ভিতরে লিখতে হবে। বক্সের ভিতরে লিখতে হবে? আচ্ছা বক্সের ভিতরে তো আমি লিখতে পাচ্ছি না, আমি আলফা কিভাবে লিখবো? এই প্রপোর্শনাল সাইন মানে সিম্বলটা ইটা ম্যাম বক্সের ভিতরে লিখতে হবে। সেটা আনবো কোথা থেকে? আমার তো আসতে হবে, এটা ক্লিক করলে তো চলে আসার কথা, তাই না? আচ্ছা বুঝছি, বক্স লাগবে না। বক্স আনলে আবার আরেকজন বক্সটাকে এখন বাদ দিয়ে কি করে? ওটাতে ম্যাম আন্ডু দেন। ডিলিট ক্লিক করলে হবে। আন্ডু দিয়ে দিই, ও ভালো বলছে, আন্ডু দিয়ে দিই। আচ্ছা না, ই প্রপোর্শনালটা আমি এটা দেখাচ্ছি জন্য, যেটা নিয়ে আমরা এতক্ষণ ডিবেট করছি, এখান থেকে ডাবল এই যে চলে আসছে। ইকুয়েশনে ঢুকলে ও ইকুয়েশনের মতো। আচ্ছা কি জন্য বলেছিলাম এটা প্রপোর্শনাল সাইন, ই প্রপোর্শনাল টু মাইনাস তারপরে আসছে 1/n স্কয়ার। আচ্ছা এবার কি একটু বোঝা যাচ্ছে? তা আবার আচ্ছা এই ইকুয়েশনটা নিয়ে তো আমাদের আচ্ছা তাই তো। এবার কি বুঝাতে পারছি? ই প্রপোর্শনাল টু মানে এই লাইনটাকে এভাবে লেখা যায়, ই প্রপোর্শনাল টু -1/n স্কয়ার, এটা একসাথে -1/n স্কয়ার, বা আমরা যদি মাইনাসটাকে একটু বাইরে রাখি তাহলে আরো ভালো হবে। আচ্ছা এখন দেখো এই ইকুয়েশন হোয়াট ডাজ ইট মিন, যে n এর মানটা হচ্ছে ব্যস্ত, অর্থাৎ n এর মান যত বাড়বে এনার্জির মান তত ব্যস্তানুপাতিক, তত কি হবে? কেউ বলছো বাড়বে, কেউ বলছো কমবে, আর আরেক গ্রুপ আছে তারা কোনোটাই বলছো না। ভালো, আসলে কি হচ্ছে যে n এর মান যত বাড়ছে এনার্জির মান তত বাড়বে, কারণ কি? ইনভার্স, এটা নেগেটিভ সাইন আছে, এবং আমরা এটা বের করবো এখন ম্যাথমেটিক্যালি, আমরা এটা বের করবো। যারা যেটা বলেছো যে n এর মান বাড়ার সাথে সাথে এনার্জি বাড়বে, তারা রাইট। The total energy of the electron is negative. আচ্ছা এই যে এখানে এনার্জি কি নেগেটিভ হয়, এটা what does it mean? আরেকটা কোশ্চেন, এনার্জি কি নেগেটিভ হয়? এইটাই তো করছেন, এনার্জি তো নেগেটিভ হইতে পারে না। এতদিন পরে আসছে তাই না, যে নেগেটিভ হয় কিনা? স্যার ম্যাম এনার্জি আচ্ছা সো আমরা এখন দেখি যে আসলে নেগেটিভ হতে পারে না। This was that for every atomic electron and reflects the fact that it is bound to the nucleus. ইলেকট্রন কি করছে? নিউক্লিয়াসের সাথে বন্ড। If E were negative greater than 0, মানে নেগেটিভ মানে কি? 0 হচ্ছে কম, কিন্তু যদি 0 হচ্ছে বেশি হয়, then the electron would not follow a close orbit around the nucleus. Actually, of course, the energy is not a property of the electron, right? Energy is not a property of the electron alone, but it is a property of the system of the electron. And the various permitted orbit involve different electron energies. The electron energy, এখন আমরা একটু আগে যে এনার্জিটা বের করেছিলাম, এখন আমরা ম্যাথমেটিক্যালি বের করি, সব মানগুলো বসাই দাও। আমি তো ক্লাসে এগুলো তোমাদের দিয়ে করাই, এখন যেহেতু করাতে পারছি না, তোমাদেরই দেখতে পাচ্ছি না, কিভাবে তোমাদের দিয়ে করাবো? এগুলো আমি ক্লাসেই করাই। এর মান সব বসাও। এম এর মান কত বলো তো? এম কত? এম এর মান জানি মুখস্থ, 9.11 into 10 inverse 28 kg -10 to the power 31। আচ্ছা জেড এর মান তো 1 বসাবো। ই এর মান ইলেকট্রনের চার্জ কত? 1.6 10 to the minus 19 10 to the power -19।
আচ্ছা গুড। এপসাইলন নট এর মান কত? এপসাইলন নট এর মান কত মনে আছে? 8.8 8.854 into 10 to the power 0.854 into 10 to the power inverse minus 12. 12. Good. আচ্ছা এইচ এর মান কত? 6.6 -34 আচ্ছা আর এন এর মানটা তো 1 2 3 বসাবো, এই সব মান আমরা জানি, তাহলে মানগুলা বসিয়ে দাও, বসিয়ে আমরা ফাইনালি কি পাবো? এনার্জি পাবো। আর এন এর মানটা যদি 1 বসাই তাহলে পাবো কি? যখন এন এর মান, এই সবগুলা মান বসিয়েছি ইলেকট্রন ভোল্টে, এখন এন এর মান যদি 1 বসাই বা এন রেখে দিই তাহলে এই যে -13.6 ইভি ইলেকট্রন, এটা হচ্ছে ফার্স্ট অরবিট। অর্থাৎ ফর n is equal to 1 এটাকে নাম হচ্ছে কে সেল এবং এটাকে আমরা E1 দিচ্ছি। E1 অর্থাৎ ফার্স্ট অরবিটের এনার্জি -13.6, এখানে n এর মান 1 বসিয়ে দিলাম। সিমিলারলি আমরা যদি n এর মান 2 করি, 2 হলে কি করব? এই যে এটা থাকলো n এর মান নিচে শুধু 2, অর্থাৎ 2 দ্বিগুণে 4, 4 দিয়ে এটা ভাগ করে দাও তাহলে পাবো n কত? n এর মান E2। n এর মান 3 বসালে আমরা m সেল, আমরা n এর মান 3 হলে m সেলে E3 এর মান এটাকে 3 বসিয়ে দাও, 3 টিকে 9 এবং এটা আসে, তাহলে এনার্জি কি হচ্ছে? আস্তে আস্তে কি হচ্ছে? n এর মান বাড়ছে, এনার্জি আস্তে আস্তে কমছে না, এনার্জিও বাড়ছে। আচ্ছা তাহলে আমরা এই যে বিভিন্ন অরবিটের এনার্জি পেয়ে গেলাম। একটু আগে আমরা কিন্তু ছবিতে দেখে আসছি, স্লাইডে যখন পাওয়ার পয়েন্টে স্লাইড দেখছিলাম বিভিন্ন সেল দেখেছি এবং এনার্জির মানটা আমরা এখন বের করলাম ম্যাথমেটিক্যালি। আচ্ছা তোমাদের ক্লাস কটা পর্যন্ত জন্য? 45, তাই না? আচ্ছা এখন তোমাদের সিলেবাসে কিন্তু এই পর্যন্তই দিয়েছে যে অরবিটাল এনার্জি ক্যালকুলেট করো, যে প্রত্যেকটা অরবিটাল এনার্জি কি জিনিস এবং তার এনার্জির মানগুলো বের করলাম আমরা এই পর্যন্ত। তাহলে এখানে আরেকটা জিনিস একটু আছে, এটা ইন্টারেস্টিং, এটা একটু পড়াই দিই যেহেতু পড়া আছে তোমাদের, যে এখন ইলেকট্রন যখন জাম্প করছে, ইলেকট্রন এই যে স্পেকট্রাল সিরিজে ইলেকট্রন ধরো একটা ফার্স্ট অরবিট থেকে কোনো ভাবে সে এনার্জি গেইন করে আপারে গিয়েছে, আপার থেকে আবার নিচে নামলো, তখন তার যে এনার্জিটা ইমিট করবে আমরা সেটা বের করতে পারি ম্যাথমেটিক্যালি। যে আমরা জানি বোর হাইপোথিসিস, বোরের 2 নম্বর পোস্টুলেটসে আছে যেখানে বলা হয়েছে যে আপার স্টেট থেকে এনার্জি লোয়ার স্টেটে ইলেকট্রন জাম্প করছে, ইলেকট্রন এনার্জি গেইন, প্রতিটা অরবিটে ইলেকট্রন মুভিং অবস্থায় আছে, সে এনার্জি ইমিট করে না, কিন্তু এনার্জি ইমিট করবে কখন? যখন ইলেকট্রন এনার্জি গেইন করে আপারে যাবে এবং আপার স্টেট থেকে সে এনার্জি ইমিট করে তারপরে সে লোয়ার স্টেটে আসবে। অর্থাৎ আমরা লিখতে পারি E is equal to h nu, অর্থাৎ E is equal to h nu। এখন E কি? E2 En2 minus En1, আপার স্টেট থেকে সে লোয়ার স্টেটে জাম্প করছে, অর্থাৎ দুই স্টেটের যে এনার্জি তার বিয়োগফল, সেটাই হচ্ছে সে সেই পরিমাণ এনার্জি সে ইমিট করবে। সো এটা অ্যাকর্ডিং টু বোর হাইপোথিসিস আমরা এই লাইনটা লিখতে পারি। দেন এখান থেকে E1 এবং E2 এর মান আমরা বের করেছি, এটা হচ্ছে ফর এনার্জি E2 অর্থাৎ 1/n2, আর এই অংশটা হচ্ছে একটু আগে আমরা বের করেছি যেটা হচ্ছে En1, এটা n1 অর্থাৎ En1। এখন এই দুটাকে আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমরা কি পাচ্ছি? এইখানে এই ইকুয়েশনে লিখতে পারি h nu is equal to En2 minus E1, এই দুটাকে বিয়োগ করলাম, একবারে আমি লিখে দিয়েছি, লিখে তারপরে আমরা কি করলাম? এখানে এসে h টাকে এই পাশে নিয়ে আসলাম, h কিউব হয়ে গেল, এখানে h স্কয়ার ছিল, এই h টাকে এই পাশে নিয়ে আসলাম। আচ্ছা নিউ মানে কি? c বাই ল্যামডা, এখানে লিখলাম c বাই ল্যামডা, এই পাশে যা আছে সেটা রয়ে গেল। এখন c টাকে আমি এই পাশে নিয়ে আসলাম, c টাকে ডান পাশে নিয়ে আসলাম, তাহলে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু একটা নতুন একটা টার্ম নিউ বার। নিউ বার মানে হচ্ছে ওয়েভ নাম্বার, তুমি একটু খাতায় লেখো, এখানে লেখা হয়নি। ওয়েভ নাম্বার, ওয়েভ নাম্বার কাকে বলে? আমরা নতুন একটা টার্ম পেলাম, ওয়েভ নাম্বার হচ্ছে রিসিপ্রোকাল অফ দা ওয়েভলেন্থ, রাইট? রিসিপ্রোকাল মানে ওয়েভলেন্থের যে বিপরীত যে মান সেটাকে বলা হয় ওয়েভ নাম্বার, এবং ওয়েভ নাম্বার হচ্ছে এই অংশটা। এই ওয়েভ নাম্বার নতুন একটা টার্ম আনলাম যেটার মানে হচ্ছে রিসিপ্রোকাল অফ দা ওয়েভলেন্থ, 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু নিউ বার। এখন দেখো এই রাইট সাইডে সবগুলো ইউনিভার্সাল কনস্ট্যান্ট m e এপসিলন নট h c, তো এই সবগুলো টার্মকে একটা r দিলাম। তোমরা জানো এই rটা কে?
ধ্রুবক 8.314 এটা গুড। রিডবার্গ কনস্ট্যান্ট, এটা একটা সায়েন্টিস্টের নাম অনুসারে রাখা হয়েছে রিডবার্গ কনস্ট্যান্ট, এবং এটা মানে হচ্ছে এই টোটাল। এত বড় একটা টার্ম বারবার লেখাচ্ছে, সবই কনস্ট্যান্ট, এই সবগুলা গুণ করে একটা ধ্রুবক রিডবার্গ কনস্ট্যান্ট, আর এই অংশটা তো থেকে গেল এর সাথে। তাহলে এই যে আমরা যে ইকুয়েশনটা পেলাম, নিউ বার ইজ ইকুয়াল টু আর ইন্টু 1 মাইনাস এন স্কোয়ার মাইনাস 1 মাইনাস এন স্কোয়ার 2, এটা একটা বিখ্যাত ইকুয়েশন। এই ইকুয়েশন দিয়ে আমরা কি করবো, স্পেকট্রাম সিরিজের অনেক কিছু বের করা যায় এই এক্সপ্রেশন দিয়ে, এবং মানে কিভাবে জাম্প করছে এই দেখো সেই আর এর মানটা রিডবার্গ কনস্ট্যান্ট। আচ্ছা, এখন ডিফাইন সিরিজ অবজার্ভ ইন দ্য হাইড্রোজেন স্পেকট্রাম অ্যাজ ফলোজ। তোমরা এটা ফিজিক্সে ইন্টারমিডিয়েটে পড়ো নাই? কেমিস্ট্রিতে পড়েছি। কেমিস্ট্রিতে পড়েছো, আচ্ছা। এখন দেখো এই যে বিভিন্ন সিরিজ, ওই যে আমরা দেখেছিলাম না লাইম্যান সিরিজ, বালমার সিরিজ, এই সিরিজ গুলা কিভাবে আসে, জাস্ট খুব সিম্পল, ভেরি সিম্পল। আমরা ইকুয়েশনটা পেয়েছি, তাই না? এই যে ইকুয়েশনটা, এখন এন এর মান 1, অর্থাৎ ফার্স্ট অরবিটাল ইলেকট্রন জাম্প করছে কোথা থেকে, N2 হচ্ছে 2, 3, 4 বিভিন্ন উপরের হায়ার অরবিট থেকে ইলেকট্রন জাম্প করতে পারে। 2 থেকে একটা ইলেকট্রন জাম্প করে 1 এ আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে। তখন এই যে সিরিজটা, অর্থাৎ যখন N1 এর মান 1 এবং N2 এর মান যদি 2 হয়, অর্থাৎ 2 থেকে একটা ইলেকট্রন সেকেন্ড অরবিট থেকে একটা ইলেকট্রন জাম্প করে ফার্স্ট অরবিটে আসলো, তখন সে একটা এনার্জি ইমিট করবে। সেটা কত, আমরা সেটা বের করতে পারি এই ইকুয়েশন দিয়ে, এবং ইকুয়েশন দিয়ে ল্যামডার মান বের করে, যেহেতু নিউ বার মানে কি 1 বাই ল্যামডা, ল্যামডা ইজ ইকুয়াল টু এটা পাওয়া গেছে এই অংশটা। সো এটা হচ্ছে এই ল্যামডা মানে এত তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো সে ইমিট করবে, এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। অর্থাৎ লাইম্যান সিরিজ হচ্ছে সেই সিরিজ যেখানে ফার্স্ট অরবিটে 1 এ এসে জাম্প করবে, কোথা থেকে, তার উপরে বিভিন্ন স্টেট থেকে আসতে পারে, 2 থেকে হতে পারে, 3 থেকে, 4 থেকে। এই ফার্স্ট সিরিজ এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। এরপর আসো সেকেন্ড সিরিজে কি হবে, সেকেন্ড সিরিজ এরকম, আচ্ছা এটা আবার লাইম্যান এর আবার 2 থেকে আসলে এটা হলো, 3 থেকে আসলে 4 থেকে, আর ইনফিনিটি থেকে আসতে পারে, ইনফিনিটি থেকে আসলে এরকম হবে যে লাস্ট 1 নম্বরে আসছে অসীম থেকে, তখন কি হবে। এটা হচ্ছে এই সিরিজটা হচ্ছে আল্ট্রাভায়োলেট রিজিয়নের যে স্পেকট্রাম সেই ওয়েভলেন্থ আসে। ঠিক এই একই ভাবে আমরা বিভিন্ন সিরিজ বের করতে পারি। যে বালমার সিরিজ হচ্ছে যে N2 তে, অর্থাৎ সেকেন্ড অরবিটে জাম্প করবে, কোথা থেকে, 3 থেকে হতে পারে, 4 থেকে হতে পারে, 5 থেকে, বিভিন্ন অরবিট থেকে 3, 4, 5, 6 থেকে আসতে পারে 2 নম্বর সিরিজ, তখন সেটাকে বলবো বালমার সিরিজ। তারপরে আমরা ওইখানে এর 1 এর মান 2 বসাবো, 3 বসাবো, বসে আমরা এটা পেতে পারি। এভাবে আমরা বিভিন্ন সিরিজ পেতে পারি। একটু আগে আমরা যে স্পেকট্রামটা দেখলাম, এখানে প্রথম 5টা করা আছে, প্রথম লাইম্যান, বালমার, ব্র্যাকেট এবং পিফর একইভাবে করা, জাস্ট সিমিলারলি। এ পর্যন্ত রাখছি। এরপরে হচ্ছে গিয়ে যেটা আছে সেটা মনে হয় তোমাদের সিলেবাসে নাই, তোমাদের সিলেবাস এতটুকুই, ওকে। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাক, কি বলো? জি ম্যাম। আমি তোমাদেরকে এটা পাঠিয়ে দিচ্ছি, আর তোমরা একটু ম্যাথমেটিক্স কিন্তু খুবই সিম্পল ম্যাথমেটিক্স, তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে খাতায়, ওকে। যেহেতু আমরা ম্যাথমেটিক্স গুলো আমরা দেখলাম, গল্প করে করে ম্যাথমেটিক্স পড়ছি, আসলে এটা তো আমরা অভ্যস্ত না, তাই না? আমরা হচ্ছে কি খাতায় করি, খাতায় ম্যাথমেটিক্স করে করে আমরা অভ্যস্ত। তো তোমাদের কি করতে হবে, এখন বাসায় প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আর আমি স্লাইড পাঠিয়ে দিচ্ছি, আর তারপরে যদি ম্যাথমেটিক্স এর ধরতে কোথাও কোনো সমস্যা হয় আমাকে ফোন দিব, অথবা আমাকে মেইল করে জানাবা, বা আমাকে যেভাবে হোক আমাকে ইনফর্ম করবো যে আমরা এই পয়েন্টে আটকে আছি, ওকে। ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করি। আর কোনো কোশ্চেন আছে কারো? ম্যাম কে অ্যাবসেন্ট বলবো? বলো। রোল 9। তুমি আসলে কোথা থেকে? তোমাকে তো এটা আগে খুঁজে পেলাম না। ম্যাম আমার আসলে আমি জার্নি করছি তো ম্যাম নেট পাচ্ছে না, আমি জয়েন করতে পারছি না ঠিক মতো। ওকে ওকে, বলো। রোল নাম্বার 9 আজকে অ্যাবসেন্ট, ওকে। ম্যাম 29 29, ওকে। 29 absent. 33, 51 51, 55 55, এই ম্যাম। ওকে, ঠিক আছে, আমি স্যার পাঠিয়ে দিচ্ছি গতদিনেরটা এবং আজকেরটা। তোমরা একটু ম্যাথমেটিক্স গুলো একটু চর্চা করো, ওকে। খাতায় লিখে লিখে করো, আমি তো তোমাদের বুঝিয়ে দিয়েছি। কারো কোনো সমস্যা? একটা কোশ্চেন ছিল ম্যাডাম। অভিজিৎ, হ্যাঁ বলো।
হ্যাঁ, আমরা যে এনার্জিটা বের করছিলাম ওখানে ম্যাডাম আমরা কি মাইনাসটা সহ কনস্ট্যান্ট ধরতে পারি না? না, মাইনাস তো তোমার এটা সাইড, এটাকে তুমি তো কনস্ট্যান্ট, এটা তো কোনো ভ্যালু না, তাই না? আর কনস্ট্যান্ট কাকে ধরবা? যার একটা মান আছে, কনস্ট্যান্ট ভ্যালু আছে, তাই না? 4 5 সবগুলা, বাট ওটা তো তোমার একটা সাইন, ওটা তুমি ওটা ওকে কনস্ট্যান্ট আমি ধরতে পারছি না, ওটা বাইরে থাকে। মাইনাস দ্বারা কি অপচয় মানে আর কি শক্তির ক্ষয় আর ওই যে বললাম সিস্টেম, বৃদ্ধি এটা এই প্রপার্টি, জিনিসটা। হ্যাঁ ওই যে ওখানে লেখা আছে কিন্তু টার্মটা, এটা হচ্ছে প্রপার্টি অফ দ্য সিস্টেম। সিস্টেমের ইলেকট্রনের প্রপার্টি না, এটা হচ্ছে সিস্টেমটার প্রপার্টিস, নেগেটিভ এনার্জি। এবং তোমাদের যে স্লাইডটা দেখিয়েছিলাম ওখানে দেখেছো না, প্রত্যেকটা কিন্তু মাইনাস আছে। পাওয়ার পয়েন্টের যে স্লাইডটা, ওটা একটু ভালো করে দেখো। এটা হচ্ছে ইলেকট্রনের প্রপার্টিস না, এটা হচ্ছে সিস্টেমের প্রপার্টিস, নেগেটিভ সাইন। এবং এটা জিরো হলে তখন কি হচ্ছে, ইলেকট্রনটার অরবিটে সে বন্ড, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে সে যে অরবিটে আছে একটা এনার্জিতে বন্ড আছে। ওকে, এটা পজিটিভ হলে এটা সম্ভব। বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন? ম্যাম এই মাইনাস চিহ্ন ছাড়া হিসাব করলে কি কোনো সমস্যা? আরে মাইনাস তুমি বাদ দিবা কেন? তুমি তো টোটাল এনার্জি বের করলে না, ক্যালকুলেশনটা করো, দেখবা ওইটা মাইনাস চলে আসবে, ওইটা বাদ দিতে পারবে না। ওই যে টোটাল এনার্জি কিভাবে বের করলাম, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল, রাইট? তো কাইনেটিক এনার্জি যেটা বের করলাম, পোটেনশিয়াল এনার্জির সময় তোমার মাইনাস চলে আসছে। পোটেনশিয়াল এনার্জি যখন তুমি ইন্টিগ্রেট করলা তখন একটা মাইনাস টার্ম আসছে, তারপর যখন তুমি টোটাল করলা মাইনাসটা থেকে গেল, তারপর টোটাল এনার্জি ইজিক্যাল আমরা কি পেলাম, ই প্রপোর্শনাল টু -1/n², রাইট? তারপরে এখন তুমি বলছো যে হ্যাঁ, এই জন্য দেখো যে 1/n², অর্থাৎ তোমার ব্যস্ত অনুপাতিক যেহেতু কাজে একটা বাড়লে একটা কমবে, কিন্তু মাইনাস সাইন আছে। এবং আমরা সেটা প্রমাণ করলাম, সব মানগুলো বসিয়ে দেখলাম যে E1 এর মান হচ্ছে -13.6, E2 এর মান কত আসছে -3.4, তারপর একটা -1, অর্থাৎ দেখো ম্যাথমেটিক্স করে আমরা দেখলাম যে এনার্জির মান আস্তে আস্তে বাড়ছে, এন এর মানও বাড়ছে, এনার্জিও বাড়ছে। -13.6 আর -3.4 কোনটা বড়? কোনটা বড়? -3 বড় না -13 বড়? -3। কাজে আমরা এটা প্রমাণ করলাম যে এটা মাইনাস আস্তে আস্তে বড় হচ্ছে। ম্যাম সেটা তো ঠিক আছে, কিন্তু মনে করেন যে দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন বের করতে তো অত তার চেয়ে বেশি লাগে। দ্বিতীয় শক্তি থেকে ইলেকট্রন বের করতে, এখন এটা হচ্ছে তোমার সিস্টেম, যে তুমি যে এনার্জি থেকে আসবা, যে এনার্জি ইলেকট্রন তার এমনি এমনি বের হবে না, সে অরবিটে একটা এনার্জিতে বন্ড আছে। এখন তুমি ওকে ধাক্কা দিয়ে বের করবে, এখন ওই যে যেটা আসলো, যে যাকে যে ধাক্কা দিবে, যে বন্দুক দিয়ে গুলি করবে বা যে ফোটনটা এসে বের করবে, সেই ফোটনের এনার্জির উপর নির্ভর করছে সেই ইলেকট্রনটাকে বের করবে, নাকি ইলেকট্রন যদি তার চেয়ে এনার্জির চেয়ে বেশি এনার্জি হয় তাহলে সে কি করবে, কম হলে অ্যাবজর্ব করে নেবে, বেশি হলে সে আপার স্টেটে যাবে, আর তার চেয়ে বেশি হলে সে কি করবে, সে বের হয়ে যাবে। এটা ডিপেন্ড করছে যে যে আসছে, ইনকামিং ইনসিডেন্ট ফোটনের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, আমি কিছু প্রবলেম দিব এই বিষয়ে, সেই অঙ্কগুলো করবা। ওকে, প্রবলেম গুলো মনে হয় আমার রেডি করা আছে, আমি এই চ্যাপ্টারে কিছু অঙ্ক দিব, অঙ্কগুলো করলে আরো ক্লিয়ার হবে। ওকে আসসালামু আলাইকুম ম্যাম। ওকে, আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম, বাই বাই। আসসালামু আলাইকুম।